সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আমি আছি সুবর্ণা নওয়াদির, আর সাথে পেয়েছি দেশের ভীষণ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখা দুজন নারী। আমাদের বাংলাদেশে নারীদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা অনুপ্রেরণা যোগান তাদের কর্মের মাধ্যমে। হ্যাঁ, আমাদের সাথে আছেন মৌলি আজাদ, লেখক। অনেক শুভেচ্ছা আপা। সেই সাথে আমরা পেয়েছি আমাদের আরও একজন প্রিয় বন্ধুকে সম্মানিত অতিথি হিসেবে। আমাদের সাথে আছেন ফারহানা মান্নান, শিক্ষা গবেষক এবং প্রধান নির্বাহী, শৈশব। অনেক শুভেচ্ছা আপা। ধন্যবাদ। এবং দুজন খুব প্রিয় মানুষকে আজকে পেয়েছি, বিষয়টাও দারুণ। সেই দারুণ বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো, জানবো, এবং আমাদের বন্ধুরাও সেটা জেনে নিশ্চয়ই তাদের নিজের সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হতে শিখবে। ঠিক তাই, এই যে আত্মবিশ্বাসের কথা বলছি, সেই আত্মবিশ্বাস একজন মানুষের বড় সম্পদ। সেটা কোথায় থেকে কিভাবে তৈরি হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাবার বিষয়। এই যে আত্মবিশ্বাসের কথা বলছি, যখন আমাকে আমার অধিকার দেওয়া হবে তখন আমি অবশ্যই আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠব। আর একজন মানুষ তো তার যে ব্যক্তিত্বের নানা রকমের বহিঃপ্রকাশ থাকে, সেটাও তাকে আত্মবিশ্বাসী করে তোলে। কিন্তু ওই যে অধিকারের কথা বললাম, সেটা যদি কোনো কারণে পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে সে সঠিকভাবে না পায়, তাহলে সে অনেক বেশি আত্মবিশ্বাসহীনতায় ভুগে, সে তার নিজের অস্তিত্বই টের পায় না। এবং এটি নারীর ক্ষেত্রে, বাংলাদেশের নারীর ক্ষেত্রে আরও বেশি বারবার হয়ে থাকে। নারী এখন তো অনেকটা এগিয়ে এসেছে, পড়ালেখা করছে, ঘরে বাইরে কাজ করছে এবং উপার্জন করছে। আমরা নারীর ক্ষমতায়নের কথা বলছি, নারীর উপার্জনের কথা বলছি, কিন্তু নারী ক্ষমতায়িত হচ্ছে হয়তো এক রকমের, উপার্জন করছে ঠিকই, কিন্তু সেই উপার্জনের টাকা কি সে নিজের ইচ্ছে মতো খরচ করতে পারছে? কিংবা তার পরিবারে তার সন্তানদের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখতে পারছে? এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। যদিও আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই যে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে, অনেক কিছুর ক্ষেত্রে, অনেক চ্যালেঞ্জিং প্রফেশনে তারা ভালো করছে, সেই সংখ্যাটা এখনও খুব কম। আমরা বরং বলতে পারি যে কেউ কেউ সেটা করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীর সমান অধিকারের কথা যদি বলি, সেটা সত্যিই এখনও অনেক বড় প্রশ্নের ভিতরেই একেবারে আটকে আছে। তাই আজকে আমরা এই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় বিষয় রেখেছি অধিকার চাই সমান সমান। জানি আপনারা একইভাবে বলিষ্ঠ কণ্ঠেই বলতে চান অধিকার চাই সমান সমান। শুনবো সে কথা, অবশ্যই যুক্ত হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন, আমরা অপেক্ষায় আছি। আর প্রথমেই আমি মৌলি আপুর কাছে আসবো। মৌলি আপু, বারবারই আপনাকে যখনই শুনি ভীষণ ভালো লাগে, আপনার ভিতরের ভাবনাগুলো এবং নানা রকমের আমাদের দেশের চলমান বিষয় সব কিছু সম্পর্কে হয় না যে এক ধাপ এগিয়ে থাকেন আপনি। এই ক্ষেত্রে যদি আমরা বলি যে নারীর অধিকার চাই সমান সমান, আপনার কি মনে হয় যে আপনার অধিকার আপনাকে কতখানি এগিয়ে রাখতে পেরেছে? ধন্যবাদ সুবর্ণা। আজকে আমার এসে আগে আপার সাথেও কথা হলো, ওনার কথা আমি আগে শুনেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম। আর লেডিস ক্লাব অনুষ্ঠানে এসে আমার সবসময় ভালো লাগে, কারণ এখানে আমরা সব নারীরা একসাথে থাকি এবং আমরা আমাদের সমস্ত ভিতরের যত কথা, ভালো লাগা মন্দ লাগা যা আছে সব বলতে পারি। এবং আজকের বিষয়টাও খুব ভালো, যে অধিকার সমানে সমান। তো যেখানে টিভি পর্দাতে যারা আছেন আর লাইভে সংযুক্ত হবেন, সবাই দেখছে, তা প্রথমেই হচ্ছে যে অধিকারটা কি। অধিকারটা হচ্ছে যে আমাদের কোনো একটা, আমার যে কোনো একটা দাবি, কোনো কিছুর প্রতি আমার একটা দাবি। আবার যদি আমরা সংজ্ঞা হিসাবে যাই বা আইনের ইয়েতে দেখি, তাহলে অধিকার কি? অধিকারটা হচ্ছে যে রাষ্ট্র বা সমাজ যেসব আমাদেরকে কিছু সুযোগ সুবিধার সমষ্টি। আবার সেই সব অধিকার কিছু আছে নৈতিক অধিকার, কিছু আইনগত অধিকার। আবার আমি যেহেতু আইনের ছাত্রী, আমি জানি যে সংবিধানেও আমাদের কিছু দেওয়া আছে মৌলিক অধিকার, তার চাইতেও বেশি রয়েছে আবার মানবাধিকার। তা মানে অধিকারের অনেক রকম সংজ্ঞা, হ্যাঁ, এবং ব্যক্তিটা অনেক বড়, প্রকারভেদ রয়েছে আর কি, প্রকারভেদ রয়েছে। যেহেতু আজকে আমরা সারা অনেকক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা বোধহয় আমাদের লেডিস ক্লাবের অনুষ্ঠান, সেখানে এক কথা বলবো, তাই অধিকারটা সম্পর্কে একটু জানলাম। এখন হচ্ছে অধিকার সমানে সমান। এখন আমাদের তো সমানে সমান চাই, আমরা সবাই চাই, নারী পুরুষ আমরা সবাই চাই। আমরা কিন্তু কখনো চাই না যে আমরা পুরুষের চাইতেও বেশি অধিকার আমাদেরকে দেওয়া হোক, হ্যাঁ, কারণ এটা চাইলেও লাভ নেই। আমরা চাই হচ্ছে ইকুয়ালিটি, হ্যাঁ, কিন্তু তাকে আমরা পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি, বা কেন পাচ্ছি না? আমাদের কি কোনো ড্রব্যাকস আছে, নাকি তাদের ঘাড়ি আমরা সব দিব? তো এইসব মিলিয়ে যেহেতু আজকে আড্ডা হবে, তাও আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আরো কথা হোক, কথা হতে নিশ্চয়ই সেগুলো বের হয়ে আসবে। অবশ্যই শুনবো আপা।
খুব মানে হয় না যে শুরুটা ওই যে বলে যে মর্নিং শোজ দ্য ডে, শুরুটাই দারুণ হলো, খুব ভালো লাগছে। আসতে চাই ফারহান আপার কাছে। আপা এই যে আপা যেমনভাবে বললেন, এবং আসলে তো অধিকার মানুষের নানা রকমের সুযোগ সুবিধার সমষ্টি। আমরা যদি শুরু থেকে দেখি যে একদম সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন প্রতিটি ধর্মেই মানুষ হিসেবে, তারপরে বলেছে নারী পুরুষের শারীরিক যেই নানা রকমের পার্থক্যের জায়গা থেকে সেখানে কিন্তু কোথাও বুদ্ধিমত্তার জায়গা, কোথাও তার সামর্থ্যের জায়গায় পার্থক্যের কথা কিন্তু বলেননি। বরং যদি ইসলামের কথা বলি, যেটা প্রতিটি ধর্মেই, কিন্তু বিশেষ করে যদি ইসলামের কথা বলি, সেখানে বরং বলেছে যে নারী সব থেকে উপরে, কারণ সে মা। এবং প্রতিটি ধর্মেই কিন্তু তাই বলে যে মা হচ্ছে সবার উপরে। যেখানে আসলে সৃষ্টিকর্তাই নারীকে এত বড় অধিকার দিয়েছেন, সমাজ পরিবার আমাদের সেই অধিকারকে কিভাবে খর্ব করে, যেটা খাবার টেবিল থেকে শুরু করে বাইরে যাওয়া না যাওয়া, সেসবের জায়গায়ও কিন্তু নারীর অধিকারের বেলায় কোনোভাবেই আমরা এতটুকু সমান তো অনেক পরের, কাছাকাছিও পাই না। আপনার কাছে আমি আপনার ভাবনা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন যে চমৎকার, মানে শুরুটাই খুব চমৎকার হলো। আর আপাকেও একটু ধন্যবাদ দিই, কারণ আপার সাথে আজকে আমার প্রথম দেখা, খুব ভালো লাগছে। তো আর আড্ডার একটা ভালো একটা আবহ তৈরি হয়ে গেছে অলরেডি। তো যেটা আপনি বলছিলেন যে শারীরিক পার্থক্য বা কাঠামোগত যে বিষয়টা, এখন শুধু নারী বা পুরুষ নয়, নানা অনেক আমাদের তো জেন্ডারগত নানান রকমের ক্যাটাগরিজও আছে, তাই না? তো আমরা যদি শুধু মানুষের নারী পুরুষ ছাড়াও যদি মানুষ হিসেবে চিন্তা করি, তাহলে শারীরিক কাঠামোটা তো আসলে আমাদের এখানে কনসার্নের জায়গা না, এটা যার যার তার। এখন বিষয় হচ্ছে তার জায়গায় প্রত্যেকটা মানুষেরই একটা সামর্থ্য আছে। হ্যাঁ, যেমন এটা পুরুষদের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে যেমন ধরেন অনেক পুরুষের খুব পেশি আছে, তার পেশি শক্তি অন্য আরেকটা পুরুষের কিন্তু কম, তাহলে সেই জায়গাটায় কি করবো আমি? এবং কাজে এই ডিফারেন্সিয়েশনগুলো থাকবে কাঠামোগতভাবে। কিন্তু এখানে আমরা আসলে যেটা কথা বলছি যে বুদ্ধির জায়গাটা বা অবদানের জায়গাটা, এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে চাইছি, যে এইখানে আসলে আমরা যার যতটুকু সামর্থ্য আছে ওটুকুকে বোঝার পরও আমরা সেটাকে অবহেলা করছি কি করছি না, এই জায়গাটা। এখন আমি নারী হিসেবে আমার পরিবারে আমি আমার মায়ের দিকে ছিলাম বড় কন্যা, বিয়ে হয়েছে, এখন আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমি বৌমা, এবং সব কিছু মিলিয়ে বড় বৌমা। তো আমি একটা জিনিস দেখি যে ছোট ছোট বিষয়গুলোর দায় বা দায়িত্ব কিছুটা নিজে থেকে আসে নারীর উপরে, এবং কিছুটা নারী নিয়েও নেয় স্বভাবগত বৈশিষ্ট্য কারণে। সেই সংসারটাকে ওন করে বলেই কিন্তু সেটা আরো বেশি সে করে, ওন করতেও চায়। হ্যাঁ, এবং সামহাউ মেয়েরা যখন ফ্যামিলির মধ্যে থাকে বা সংসারের মধ্যে থাকে, তারা মোর সেখানে মানে নিজেকে খুব মনে করে যে আমি এখানে সবটা পরিচালনা করতে পারি, এবং তারা সেই জোনে খুব কমফোর্টেবল, এবং করেও তাই। হ্যাঁ, একদম করেও তাই। তো এবং পুরুষরা দেখেন যখন বাইরে যায়, দে ফিল মোর কমফোর্টেবল অ্যাট আউটসাইড। আমি বলছি না যে মেয়েরা করে না, কিন্তু স্বাভাবিকভাবে। কিন্তু আমি আজকে যখন আসছিলাম তখন ভাবছিলাম যে যখন রাস্তা দিয়ে একজন নারী বা পুরুষ হাত ধরে যায়, আমরা সবসময় আমি সাধারণভাবে দেখি যে মেয়েটা ছেলেটার হাত ধরে আছে, এবং কোনো ছেলে মেয়ের হাত ধরে আছে বা হাঁটছে যাচ্ছে, এই চিত্রটা কিন্তু খুব কম। তাহলে মানে বাইরে গেলেই এই ব্যাপারটা একদম এরকম আমার কাছে মনে হয় যে তাহলে নারীর ভেতরে, আমাদের ভেতরে কিছু জিনিস হচ্ছে যে স্বভাবগতভাবে আছে, আর কিছু সমাজ তৈরি করে দিয়েছে আমাদের ভেতরে ওই জিনিসটা, যে এমনভাবে সবকিছু সেট করা যে মেয়েরাই সবচেয়ে ভালো সেবা দিতে পারে ছেলেদের চাইতে। মানে ব্যাপার কিছু কিছু আছে সব জায়গাতে। আমি বলবো যে রাঁধুনির বেলায়ও, হ্যাঁ, পৃথিবীর বড় বড় শেফস হচ্ছে পুরুষ, কিন্তু ঘরে এসে রান্নাটা নারীকেই করতে হবে, না হলে তো অকম্মা। অকর্মার চাইতেও আপা আমার কাছে মনে হয় যে নারী কেন যেন আমার কাছে মনে হয় ওই মানে রান্না করা, রান্নাঘরটা শুধু রান্নাঘর না, এটা কিন্তু সত্যিকার অর্থে সেন্টার অফ দ্য ফ্যামিলি, ফুড। হ্যাঁ, আর আমরা তো আহার দিয়ে মানুষকে তৃপ্ত করি, তো কাজেই আপনি দেখেন মেয়েরা কিন্তু এই অধিকারটা ছাড়তে চায় না। সে
যতই কম মানে তার ইয়া থাকুক আর বেশি থাকুক, ওটা কিন্তু মেয়েরা এনজয় করে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা থাকে না যে কোনো কোনো ক্ষেত্রে যে দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনই হয়তো তারা কাজ করছে বাইরে, এসে এক কাপ চা কোনো দিন, যেমন একবার মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন কোনো একটি আয়োজনে, তিনি একদম উল্লেখ করে বলছে যে যখন দুজন মিলে কাজ থেকে ফিরে হাজব্যান্ড এসে সোফায় এলে গাটা এলিয়েই বলে এক কাপ চা দাও, সে কিন্তু কোনোদিন এক কাপ চা এনে বলে না যে তুমি দাও। সো এই ব্যাপারগুলো যে আসলে অধিকার দিয়ে হবে তা না, কিন্তু ওই যে ওই পারসেপশনটা, ওই যে ভিতরে শ্রদ্ধা বোধটা তৈরি করা, কেন জানি এখনো কিছুটা হয়তো আমরা দেখি আশেপাশে এরকম, এবং সেই কিছুটা যারা করে তাদেরকে কিন্তু আবার বলে কি যে বউ পাগল, তখন আবার আরেক সমস্যা। না, ছেলেরা করবে এবং মেয়েদেরকেও সচেতন হতে হবে যে না, আমারও একটু বিশ্রামের দরকার আছে, কিছু কিছু জায়গায় তৈরি করে নেওয়া। হ্যাঁ, তৈরি করে নেওয়ার ব্যাপারটা থাকতে হবে। একদম শুনবো, এবং আমরা বিশ্বাস করি আজকে একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে জানার, বোঝার যে আসলে অধিকারটা বলতে কি বোঝায়। এই সমান সমান অধিকারের মানে অনেক ফেমিনিস্ট যারা তারা একরকমভাবে সেটাকে ডিফাইন করেন, আবার অনেক সাধারণ নারী আছে তারা আরেকভাবে ডিফাইন করেন। আমরা শুনবো আপনাদের কাছ থেকে, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো আমাদের আজকের এই আড্ডায় নেক্সাস লেডিস ক্লাবে, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। অধিকার চাই সমান সমান। অধিকার শব্দটা ভীষণ বলিষ্ঠ, এবং এই শব্দটা আমার কাছে মনে হয় ভীষণ সুন্দরও, নান্দনিকও, কিন্তু কখনো কখনো এই অধিকার না থাকার কারণেই সমস্ত কিছু চারপাশে ভীষণ এলোমেলো হয়ে যায়, খুব অনান্দনিক হয়ে যায় সব কিছু। তাই আজ আমরা আমাদের ভীষণ নান্দনিক দুজন মানুষের কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে শুনছি, আপনাদের ভাবনাগুলোও শুনতে চাই। জানি নানাভাবে আপনাদের অনেকেরই অধিকার ভুলণ্ঠিত হয়েছে, কিংবা অনেকে খুব সুন্দরভাবে জীবনে অধিকারগুলো বুঝে পেয়েছেন বলে সামনে এগিয়ে যাচ্ছেন, অনেকের জন্যই অনুপ্রেরণার একজন মানুষ হতে পেরেছেন। তাই আপনাদের অভিজ্ঞতাগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সমৃদ্ধ হব। দেখেন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আবারও মৌলিয়াপুর কাছে আসতে চাই। মৌলিয়াপু, যদি আমরা আসলে অধিকারের কথা বলি, আজকে তো আমরা অধিকার চাই সমান সমান বলছি, যেখানে আসলে নারী পুরুষ দুজনকেই বোঝায় বা মানুষকে বোঝায়। আপনি যেমনটি বললেন যে বিভিন্ন ভাগে ভাগে, যে আমরা এক হচ্ছে নারীর অধিকার, পুরুষের অধিকার, আবার মানবিক যে অধিকার, সেই মানবিক অধিকারের জায়গাও যদি দেখি, নানাভাবে আমাদের আশপাশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে নারী পুরুষ দুজনের ক্ষেত্রে, কিন্তু নারী ও শিশুর ক্ষেত্রে এটা আরও বেশি দেখা যাচ্ছে। শিশু যখন একটু একটু করে পরিবারে বড় হচ্ছে, একদিকে ভাই একদিকে বোন, মেয়ের ক্ষেত্রে হলে বেশি টাকা খরচ করে ভালো প্রতিষ্ঠানে পড়ার দরকার নেই, কিংবা খাবার ক্ষেত্রে পুষ্টি কম হলেও হবে, ওর তো প্রোটিন বেশি দরকার, কারণ ও কাজ করবে, ওর শক্ত সামর্থ্য গড়ে উঠতে হবে। এই যে জায়গাটা, এবং পুরুষের ভিতরে যে পুরুষতান্ত্রিক মানসিকতা, আমাদের সোকল যে পুরুষতান্ত্রিক মানসিকতা, সেটা গড়ে ওঠা, এই ব্যাপারে একটু আপনার কাছে একটু শুনতে চাই। আমি যখন সুবর্ণা আজকে অনুষ্ঠানে আসছিলাম গাড়িতে, তখন আসার সময় আমার এটাই মনে হচ্ছিল, যেহেতু আজকের টপিক হচ্ছে অধিকার অধিকার চাই সমান সমান। আমার মনে হয় যে আসলে আমরা এটা চাই, কিন্তু অধিকার সমান সমান হওয়াটা আসলে খুব কঠিন, এবং এটা সম্ভব না। এটা যদি আমাদের নারীদের কথা আমরা চিন্তা না করি, আমরা তো কম পাচ্ছি আর কি, কিন্তু আমরা যদি একটা পরিবারে দুইজন ভাই থাকে, আমি দেখেছি যেটা যেই ভাই খুব বেশি ইনকাম করছে, যে টাকা দিচ্ছে পরিবারে, তার যতটা দাম মা বাবা সবার কাছে, কিন্তু যেই ভাইটা অত ইনকাম করছে না, ক্ষুদ্র একটা ব্যবসা করছে আর কি, বা সে প্রতিবন্ধী, তার একটা পা নেই বা সে খারাপ অবস্থায় আছে, সে বা তার বউ তার বাচ্চারা কিন্তু সেই মা বাবার কাছে একই রকম ট্রিট পায় না, কোণঠাসা হয়ে থাকে। হ্যাঁ, কোণঠাসা হয়ে থাকে। অর্থাৎ শুধু নারীরাই না, পুরুষরাও আর কি সমান অধিকার পায় না পরিবারে। তাহলে কি বোঝা যাচ্ছে যে অধিকারটা কিন্তু মানে স্ট্যাটাসের উপরে একটা নির্ভর করছে। হ্যাঁ, আর নারীরা তো পাচ্ছি না। নারীরা কি, যখন আমরা বিয়ে করি, বিয়ে কেন করছি আর কি, একটা বন্ধন থাকবে এবং আমরা একই রকম ওথ নিয়ে আর কি আমরা বিয়ে করি, যে আমরা সমান সমান থাকবো, দুজনে মিলে থাকবো। কিন্তু যখন বিয়ের পর কি আমরা সমান সমান থাকতে পারি?
খুব কম পরিবারে থাকতে পারি। হ্যাঁ, যেমন- আলমিরার জায়গাটা হয়তো সমান সমান হয়, হ্যাঁ খুব কম এর বাইরে হয় পরিবারে না। দেখা যায় যে নারী পুরুষ আর কি বিয়ের পর হ্যাঁ সমান সমান অধিকার ভোগ করছে। হ্যাঁ, বলতে গেলে সমান সমান ডিউটি পালন করে না, বা অধিকার আমি ধরেই নেই যে 90% ক্ষেত্রে স্বামী স্ত্রী সমান সমান আসলে অধিকার থাকে না না। বিয়ের পর। হ্যাঁ, মহিলাদের কাঁধে আমাদের কাঁধে বার্ডেন চাপিয়ে দেওয়া হয়, এবং তারা যেহেতু বেশিরভাগ পুরুষই আর কি Right. ইনকাম করছে, তারা আর কি Head earner. মুক্ত থাকে সব ইয়েতে আর কি। কিন্তু এরকম বৈষম্য চলছে, এবং এইটা আজকের না, সেটা বহু বছর আগের। এবং এই যে আমরা যখন ভোটের অধিকার, হ্যাঁ সেটাও কিন্তু আগে ছিল না। খুব বেশি সেটা দিন না তো। বলতে আমেরিকাতে বোধহয় 1916 সালে ওদের হ্যাঁ, প্রথম সেরকম হওয়ার ভোটাধিকার। পর আজকে আমরা সবাই ভোট দিতে পারছি। হ্যাঁ, তো সুতরাং এগুলো নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে, স্ট্রাগল করে একটা জায়গায় এসেছি। সুতরাং আমার যেটা মনে হয় যে আমাদের নারীদেরও খুব বেশি এখন মানে কষ্ট করার কথা না, মানে কষ্ট পাওয়ার কথা না, কারণ পুরুষ দুই ভাই যদি এক পরিবারে এরকম বৈষম্যের শিকার হয়, সুতরাং নারী তো স্বাভাবিকভাবে হবে। এখন কি করতে হবে, সেটা হচ্ছে যে বৈষম্যটা যাতে দূর হয়। বৈষম্যটা কিভাবে দূর হবে? যেই ভাই বেশি ইনকাম করছে তারই কাজ হবে যেই ভাই ইনকাম করছে না ভালোভাবে আর কি, যার পরিবারে দাম নেই, তাকে তুলে ধরা। এর জন্য আমাদের নারীদেরকেও কি করতে হবে, তুলে ধরতে হবে। এবং কিছু আমি বলবো না, অনেক কিছু নারী প্রিভিলেজ পাচ্ছে। আমরা যেটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বললাম যে কিছু নারী হয়তো সংসদে যাচ্ছে, কেউ যাচ্ছে সচিব হচ্ছেন, বড় বড় প্রতিষ্ঠানে সিইও হচ্ছেন, খুব কম, খুবই কিন্তু, কম, হ্যাঁ খুবই কম খুব নাম্বার। কম, কিন্তু বেশিরভাগই কিন্তু নিচের দিকে আছে। আর বেসরকারি প্রতিষ্ঠানের কথা যদি ধরি, বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু বেশ এখন নারী আছে, কিন্তু কয়জন টপ লেভেলে আছে, কয়জন ম্যানেজমেন্ট লেভেলে আছে, কয়জন সিদ্ধান্ত আপা, নেয় টেলিভিশনের কথাই যদি বলি, লেভেলে আছে। 40টার মতো আমাদের টেলিভিশন চ্যানেল, কত টেলিভিশন চ্যানেলে প্রধান কিংবা সিইও বা এক্সিকিউটিভ লেভেলে কয়জন নারী? এবং সেখানে তুমি একটা জিনিস দেখতে পারো সুবর্ণা, যেহেতু তুমি টেলিভিশনের কথা তুললে আর কি, দেখবে কোথায় আমাদের নারীদেরকে বসানো হচ্ছে। হয়তো নারীদেরকে দেওয়া হচ্ছে কোথায়, আপনি খবর পাঠ করুন, না সংবাদ পাঠ করুন। হ্যাঁ, এখানে কি খুব বেশি ডিসিশন মেকিং এর কিন্তু কিছু নেই। হ্যাঁ, সে আসছে পড়ছে আর কি। সুন্দর একটি মুখ, সুন্দর একটা মুখ, আপনি উপস্থাপনা করুন, হ্যাঁ উপস্থাপনা করুন, এইসব কাজে দিচ্ছে আর কি। কিন্তু সেই যে নারী উপস্থাপনা করছে, সে হয়তো অনেক ট্যালেন্ট, সে হয়তো ডক্টরেট ধারী, সে কিন্তু পারতো ওই প্রতিষ্ঠানে ডিসিশন মেকিং এ থাকতে। হ্যাঁ, এটা শুধুমাত্র যে বেসরকারি টিভির কথা বলছি তা না, এটা অনেক সরকারি প্রতিষ্ঠানেও আছে। কারণ নারী যাতে উপরে উঠুক সেটা অনেকেই চায় না ডিসিশন মেকিং এ। হয়তো তাদের একটা অসুবিধা হবে। অসুবিধাটা কি? তাদের সেই আপা, অনেকে তো পুরুষতান্ত্রিক মেনেই মনোভাব। নিতে পারে না যে একজন নারী প্রধান, তার পেছনে বাকি পুরুষরা তার সিদ্ধান্ত যা বা তিনি যেভাবে গাইড করবে সে অনুযায়ী কাজ করবে। এখানে আমার হঠাৎ করে একটা কথা মনে আসলো মানে কি, আমি দেখি যেটা, যে একটা অফিসে আপনি যদি পুরুষ এবং নারী দেখেন, দেখবেন আপনার যারা সাবঅর্ডিনেট আছে, ধরুন পিয়ন আছে, ড্রাইভার আছে, তারা পুরুষটাকে যখনই দেখবে পুরুষকে বারবার সালাম দিবে, যত স্যার স্যার, হ্যাঁ স্যার সালাম দিবে, কিন্তু নারীকে ম্যাডাম আর কি বা বলবে, পাশ কাটিয়ে যায়। হ্যাঁ, তো এরকম বৈষম্য হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বৈষম্যটা কেন হচ্ছে? আমরা নারীদেরও কিন্তু দায়ী। আমরা কিন্তু ব্যক্তিত্বের প্রতিবাদ জায়গাটা। করি না বা বলি না, ব্যক্তিত্বের জায়গাটা। হ্যাঁ বলি না। আর হচ্ছে যে আমরা গা বাঁচিয়ে চলি বা কোনো একটা ঝামেলায় পড়বো কিনা। হ্যাঁ, ঝামেলা কাটিয়ে আমাদের এগোতে হবে, না হলে সারা জীবন আমাদেরকে আর কোনোদিন স্যারও বলবে না, সালামও দিবে না। হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু আমাদের একটা রাইট, যেহেতু আমি তার প্রতিষ্ঠানে বস। হ্যাঁ, তো সুতরাং যে এই জায়গাটা আপনি সাবঅর্ডিনেট, স্যারের কথাটা বললেন না, আমাদের এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করতে হয়। তিনি কিন্তু চালু করেছেন বাংলাদেশে সবাই স্যার, কোনো আলাদা করে ম্যাডাম বা কিছু না। এবং এটা বাংলাদেশ পুলিশ, আর্মি সহ অন্যান্য যে এটা আমাদের প্রতিষ্ঠান সরকারি আছে সব অফিসেই আছে। সবখানে স্যার সেখানে সম্বোধন করে, যেটা আসলে ইকুয়ালিটির ক্ষেত্রে একটা বড় বোধহয় এক্সাম্পল হিসেবে। হ্যাঁ,
আপার কাছে আসে, আপা একজন গবেষক মানুষ, গবেষণা কি বলে যে এই যে আসলে সমান সমান অধিকার, কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ মনে করে, কোনো কোনো আমরা যদি প্রজন্মকে ভাগ করি, আগে একটা সময় আমাদের মাদের প্রজন্মে তারা সমান সমান অধিকারের কথা ভাবতোই না, যেটুকু ভাবতো যে হ্যাঁ ঘর সংসারে ওই রান্না বাড়ার সিদ্ধান্তটা কতটুকু হলুদ মরিচ মাসে লাগবে সেই ফর্দটা সে করে দিবে, সেটা তাকে এনে দিতে হবে, এটা তার অধিকার। তারপরে যেটা হলো যে না আমি পড়তে চাই, কাজ করতে চাই বাইরে, সেটা এখন আবার প্রজন্ম মনে করছে তার যা খুশি সে করবে, যে কোনো পোশাক পরবে, পুরুষ যদি স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরতে পারে সেও স্যান্ডো গেঞ্জি পরে ঘুরবে, এটাকে সে অধিকার মনে করছে। গবেষণা কি বলে আপা যে আসলে অধিকার কি? আপা প্রথমে একটু মানে ই করে দেই যে আমি গবেষণা আসলে শিক্ষা নিয়ে করি, না না সেখানে নিজে নারী কিন্তু আমার গবেষণার জায়গাটা হচ্ছে ওই শিক্ষা। হারও তো আপা নিশ্চয়ই বলে দিবে যে শিক্ষার জায়গাটায় নারী কতখানি এগিয়ে। এখানে আমি একটা চিত্র দেখাতে পারি, বেশ কিছু গল্প এখানে আছে আমাদের আমি আমার যে প্রতিষ্ঠান শৈশব, সেখানে আমি দেখি যে শিশুদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ড্রপ অফ করতে আসে হচ্ছে মায়েরা, বাবারাও যে আসে না তা না, আসে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমার ওখানে একজন শিশু আছে, তার একটু ডেভেলপমেন্টাল ডিলে আছে। তো দেখা গেল যে ওকে বাবা মা দুজনেই ডাক্তার, কিন্তু ওকে টেক কেয়ার করার জন্য মা আসলে তার ডাক্তারি পেশাটাকে কন্টিনিউ করতে পারলেন না, কিন্তু বাবা পারছেন। তো এই যে একটা ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মেয়েদেরকেই ছাড় দিতে হয়। এখন এখানে একটা জিনিস কি আমি আবারও বলবো যে ওই একটা শারীরিক কাঠামোর একটা বিষয় কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখানে হচ্ছে যে আমরা আসলে যে কনসিভ করছে কিন্তু মেয়েরা, রাইট, গর্ভধারণ করছে মেয়েরা, এবং এই পুরো যে একটা জার্নির একটা সময়, তারপরে সেটা পরে আবার উঠে দাঁড়ানো, এবং একটা শিশুকে বড় করা সত্যি খুব কঠিন ব্যাপার। সেখানে দুজনের সমান সমান কন্ট্রিবিউশন হলে খুবই ভালো, কিন্তু যদি সমান না হয়, কারণ যদি বাবা কর্পোরেট জব করেন তাহলে উনি সকালে যাবেন, রাত 10টায় বাড়ি ফিরবেন, সারাদিন বাসায় থাকবেন না, তাহলে সারাদিন বাসায় বাবা থাকবেন না, তার পক্ষে সম্ভব না, কিন্তু এই শিশুরা তাহলে কার কাছে থাকবে? এখন অনেকে যারা একটু লাকি, যাদের বাবা মা বেঁচে থাকে, দাদা দাদি নানা নানি, তাদেরকে হয়তো বলতে পারেন। তো সেক্ষেত্রে তখন মা সুযোগ নিতে পারেন যে আমিও তখন কাজ করি বা চাকরি করি, কিন্তু যদি না থাকে তখন তাদেরকে আসলে কন্টিনিউ করা সম্ভব হয় না। আর আমার মানে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমি এখানেই ফিরবো ব্রেকটা নিয়ে। তারপরে দর্শক এই যে কথাগুলো শুনছি, আমাদের জাস্ট চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাববেন আমাদের নিজের জীবনের কথা, আমাদের আশেপাশের প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা। প্রতিনিয়তই আমরা আসলে বলা চলে যে চুপ করেই থাকি, মেনেই নেই, এবং বারবারই ভাবি যে আমার অধিকারটা আমাকে কেউ দিল না। আসলে কি অধিকার কেউ কাউকে দেয়? এই প্রশ্নটা রেখে গেলাম, ছোট্ট একটা বিরতির পরে এসে শুনবো। থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমরা চেষ্টা করি সবসময় নারীদের যা কিছু তার একেবারে নিজের, সেই বিষয়গুলো সম্পর্কে একটু মনে করিয়ে দিতে। এই যে অধিকারের কথা বলছি, সেই অধিকারের কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মনে করিয়ে দেওয়া যে মানুষ হিসেবে, নারী হিসেবে, মা হিসেবে, স্ত্রী, বোন হিসেবে আপনার অধিকার কতখানি, কী কী। জানি নানাভাবেই সেই অধিকার লুণ্ঠিত হয়, সেই অধিকার আবার আপনাকে সম্মানের সাথে দেওয়াও হয়। সব অভিজ্ঞতায় আমরা শুনবো আজকে, তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আর এর মধ্যে যুক্তও হয়েছে, দেখতে পাচ্ছি সুদূর কানাডা থেকে আমাদের প্রিয় রাশিদা আপা যুক্ত হয়েছেন, আমাদের সাথে শারমিন সুলতানা রোমানা আপু যুক্ত হয়েছেন। দুজনকেই অনেক শুভেচ্ছা। আপা আপনার কাছে ছিলাম তখন, আপনি যেই দারুণভাবে উদাহরণটি দিলেন, সেই উদাহরণের আমি জানি আরও অনেক রকমের অভিজ্ঞতা আপনার আছে। আমি আরেকটু বিস্তারিত এই ব্যাপারে শুনতে চাই যে আপনি তখন যেটি বলছিলাম যে শিক্ষার ক্ষেত্রটাও যদি আমরা দেখি, আমাদের মোট জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে কোনো কোনো সময় আমরা অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী, অথচ এবং মেয়েরা ভালো রেজাল্ট করে সবচেয়ে বেশি ছেলেদের চাইতে, এবং পাশের হার কিন্তু মেয়েদের, মেয়ে বলে না, মানে ওভারঅল মোট যে পাশের হার, সেখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে 60-62% মেয়ে পাশ করছে, বাকি হয়তো 40-38 ছেলে পাশ করছে। রেশিওটা কিন্তু অনেক পার্থক্য। অথচ কাজে যোগ দেওয়ার বেলায় বা উচ্চশিক্ষা গ্রহণের
যেই রেশিও, সেখানে কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে মেয়েদের সংখ্যা। এই জায়গাটা আমি একটু শুনতে চাই আপা, যে আসলে গবেষণায় বা কি বলছে, বা আমাদের মেয়েদের তাদের নিজের ইচ্ছার কথাটা। আপনি তো অনেকের সাথে মিশেন, অনেক সংগঠনের সাথে বিভিন্ন সময় অভিজ্ঞতা হয়। আমি যেটা দেখি, যেমন আমি তো আমাদের সেন্টারে যখন অভিভাবকরা আসে তাদের গল্পগুলো শোনার চেষ্টা করি। যেমন তারা কে কোন ব্যাকগ্রাউন্ডের এবং কে চাকরি করছে, কে করছে না, কেন করছে, একটা শিশুকে ফুল টাইম যদি দিতে না পারে কেন পারছে না, ভিতরে গিল্ট। হ্যাঁ, এবং যদি তিনি না দেন তাহলে আর কে দেখাশোনা করছে, এবং তার কাছে থেকে একটা শিশুর লার্নিং বা ডেভেলপমেন্ট কেমন হচ্ছে। আমরা যেটা হচ্ছে যে যখন গ্র্যান্ড প্যারেন্টসের কাছে থাকে, এটা তো ডেফিনেটলি খুব ভালো যে আমরা আগের জেনারেশনের সাথে সামনের যে জেনারেশন বা বর্তমান যে জেনারেশন তাদের মধ্যে একটা চমৎকার সেতু বন্ধন তৈরি করছে, কিন্তু ভ্যালুসগুলোও কিন্তু তারা ভ্যালুসগুলো ট্রান্সফার হয়। কিন্তু যে জায়গাটায় একটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা এখনকার সময়টা কিন্তু টেকনোলজি অনেকখানি এগিয়ে গেছে। তো আমার মায়েদের সময় বা আমার দাদির সময় তখনকার টেকনোলজির ইমপ্রুভমেন্ট এরকম ছিল না। তো কাজেই এই 10%ও ছিল না। হ্যাঁ, এবং এই জায়গাগুলোকে, এই টেকনোলজির এই জায়গাগুলোকে না বোঝার কারণে একটা শিশুকে যখন বাড়িতে রাখা হয় তখন কিন্তু দেখা যায় যে শিশু চাইলেই চট করে একটা ডিভাইস দিয়ে দেওয়া হচ্ছে। বাবা নাই, মা নাই, কিন্তু ওর হাতে কিন্তু একটা লম্বা সময় ধরে ডিভাইস থাকছে। আপনাকে থামিয়ে আমি আমার অভিজ্ঞতা বলি। আমার এখন 10 মাসের একটা বাচ্চা। তো মাঝে মধ্যে হয় না যে আমি হয়তো কোনো কিছু একটা করছি, আবার হয়তো আমি একটু লেখালেখি করছি এমন একটা পয়েন্টে যে ওকে নিলে আমার হয়তো কনসেন্ট্রেশনটা ওর দিকেই যাবে। তো আমার বরকে আমি হয়তো, ও উঠে গেছে, জেগে গেছে, তুমি একটু রাখো 10 মিনিট, ও স্ট্রেট ওয়ে ফোনের মধ্যে কোনো একটা রাইম দিয়ে দেয়। এটা খুব সোজা, এভাবে বাচ্চাটাকে দেখাশোনা করা রাখা খুব সোজা, রাইট। কিন্তু এটাতে যে তার যে মানসিক, তার যে মনোবৃত্তি, সেটা তো একটা বড় প্রভাব পড়ে। এবং এই জায়গাটা আমরা নিয়মিত, যেমন স্পিচ ডিলের সমস্যা নিয়ে আসছে অনেক, সেটা যে শুধু সেলফোনের কারণে তা না, একটা বড় কারণ কিন্তু আপা হচ্ছে আপনার কমিউনিকেশন নাই, কথা নাই, পরিবেশে টক নাই। কথা তো বলতে হবে আমাদের। যেমন আমরা আপা শৈশবে আমরা তো সবসময় দেখেছি, বিটিভি চ্যানেল একটা মাত্র চ্যানেল ছিল, এখন কতগুলো চ্যানেল। এটা কিন্তু আমাদেরকে এখনো তৃপ্ত করতে পারে না। আমরা ইউটিউবে যাই, নেটফ্লিক্সে যাই, এতগুলো চ্যানেল, কিন্তু কোনো কিছুই আমাদের খুশি করতে পারে না। আমরা খুবই ছোটবেলায় সেই মিনা কার্টুন দেখার জন্য একদম। এবং এই মিনা কার্টুন নিয়ে আমাকে একজন অভিভাবক বলছেন, আমি মিনা কার্টুনকে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করি না আমার বাচ্চার জন্য। কিন্তু আমি যখন দেখেছি, আমার মা কিন্তু একবারও ভাবেন নাই যেটা হচ্ছে গ্রামের কোনো একটা মেয়ের জীবনের গল্প, উনি কিন্তু আমাদেরকে দেখার জন্য অ্যালাউ করেছেন। রাইট। এবং সেই যে টিয়া পাখি যেভাবে বলে, রিপিট করে, কিংবা আমার তো একটা শব্দ আমি খুব বলি আমার ভাইদের ক্ষেত্রে, আমাদের মেকআপ আর্টিস্ট আছে দুজন, রতন এবং আকাশ, ও যখন সুন্দর করে রেডি করে দেয়, আমার হয়তো কোনো কারণে দেরি হয়েছে আসতে, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমি বললাম, ভাই আমার ভাইয়ের মতো ভাই, ওই যে মানে সেই রাজুকে বলতো মিনা। তো এটা কিন্তু দেখেন, তার মানে আমার ভিতরে প্রভাব ফেলেছে কিভাবে, যে ভাইয়ের মতো ভাই হচ্ছে যে সঠিক সময়ে সাহায্য করতে পারে, একদম সে ভাইয়ের মতো ভাই। এটা কিন্তু একটা লার্নিং। একদম। সো এইভাবে পরিবেশ থেকে যে শেখার ব্যাপারটা এবং সেখানে যে অধিকারের ব্যাপারটা আপনি যেভাবে বললেন, এটা কিন্তু আসলে খুব চমৎকার বলেছেন আপা। আমরা যদি দেখি যে আসলে আমাদের আশপাশে, আমি আমার জীবন দিয়ে, আমার বর হয়তো দেখছে কিনা জানি না, হ্যাঁ রাগ হলেও আমি আজকে তোমার কথা বলে দিব। এই যে আমি আমার সন্তান নিয়ে যদি বলি, যে আমি আমার পড়ালেখা পুরোটাই, আমার প্রথম সন্তান মেয়ে, তাকে নিয়ে আমি ইউনিভার্সিটিতে গেছি, ওর যখন 42 ডেজ রেগুলার আমি ক্লাস করেছি, কোনো রকমের কোনো একটা সিঙ্গেল ক্লাস আমি ওইভাবে ড্রপ করিনি। কোনো হয় না রিটেক হয়, রেজাল্ট খারাপ হয়, কোনো কিছু করিনি, এবং আমি ভালো রেজাল্ট নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হয়েছি। আমার মেয়েকে কিন্তু আমি ওইভাবে ইনসিকিউরড রাখিনি, ওকে সব সময় নিয়ে গেছি। তো আমি মাঝে মধ্যে না আমার বরকে বলতাম, মানে ওর একটা কমপ্লেন ছিল, হ্যাঁ তুমি বড়দের পরিবেশের মধ্যে নিয়ে যাচ্ছ, ইভেন আমার ছোটোটাকে নিয়ে আমি অফিস করি, এখানেও নিয়ে আসি রেগুলার। তো বলে যে হ্যাঁ তুমি ওকে পরিবেশে, আমি বলছি ফাইন, তাহলে তুমি ঘরে থাকো না একদিন। হ্যাঁ, তখন না চুপ করে যায়, তখন বলে হ্যাঁ তোমারও তো লিমিটেশনস আছে, এবং সে চায় কিন্তু যে আমি কাজ করি, এই জায়গায় আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। আবার সে আমাকে এই জায়গাটা আমাকে বলতেই হয় যে অ্যালাউ করছে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু সব সংসারে হয় না। সব স্ত্রী কিন্তু চাইলে যদি সুযোগ থাকে, তারপরে কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে পারে না যে সে তার সন্তানটাকে নিয়ে যাবে রাস্তাঘাটের কোনো রকমের একটা দুর্ঘটনা
কোনো একটা সমস্যা, এই জায়গায় সে সিদ্ধান্ত নিবে। আমি কিন্তু সিদ্ধান্তটা নিতে পারছি, কিন্তু অনেক পুরুষ বা হাজব্যান্ড আছে তার স্ত্রীকে ওই সিদ্ধান্তটিও নিতে দিচ্ছেন না। সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় কি করণীয় এই সমস্যাগুলো থেকে উত্তরণের? আচ্ছা, যেটা হচ্ছে আপার কথা থেকে আসি আর কি। যেমন আপা একটা উদাহরণ দিলেন যে বাচ্চাদেরকে আপনার ওখানে ছেড়ে যায় হচ্ছে মাই তো ছেড়ে যায়, মাই দেখছে, এবং মা কি করছে যেন চাকরি করছে না, যে হয়তো বাচ্চাটা একটু অসুস্থ বা কিছু, ডাক্তারের মতো মহান পেশা ছেড়ে কিন্তু দিচ্ছে। বাবা কিন্তু ঠিকই সেটা করছে আর কি। তো সেটা, সেই কথা শুনে আমার একটা কথা মনে হলো যে আপারাও তো বোধহয় শুনছেন যে আমি একবার কি কান ব্যথা, কান বা মাথা ব্যথা নিয়ে আমি এক মহিলা ডাক্তারের কাছে গিয়েছিলাম আর কি, কারণ উনি ভালো ডাক্তার, আমি সবসময় তার কাছে যাই, কিন্তু 2 দিন গিয়ে আমি তাকে চেম্বারে পাইনি। তখন আমি তার যে অ্যাটেন্ডেন্ট তাকে বললাম যে উনি আসেন না কেন? বললো যে ম্যাডামের ননদের তো গায়ে হলুদ। হ্যাঁ, তো 2 দিন উনি আসেননি। আমি এটা ভাবলাম যে এটা যদি উনি যদি আজকে পুরুষ ডাক্তার হতো তাহলে কি গায়ে হলুদ, তার শালীর গায়ে হলুদ দেখে সে 2 দিন আসতো না, ছুটি নিত? এটা কিন্তু কোনো পুরুষই করতো না, তাই না? সে চেম্বার করে সেখানে যেত। অর্থাৎ নারীর কি হচ্ছে বাসার এই যে একটা দায়িত্ব, সেটা মানে সেই একমাত্র করে না। তার। হ্যাঁ, আবার আরেকটা জিনিস আছে, এখানে আমরা অনেক সিনিয়রদের দেখতে পাচ্ছি, তাই আমি বললাম যে আমরা এখন যারা আছি, এখন মধ্য বয়সে আছি, সামনে আমরাও সিনিয়র হয়ে যাব, যে আপার কাছ থেকে শুনলাম যে বাচ্চাদেরকে রাখে হচ্ছে যে নানি বা দাদি থাকে তাদের কাছে, কিন্তু কথা হচ্ছে যে নানি বা দাদি যারা, এটা খুবই ভালো রাখা, কিন্তু নানি বা দাদিরই কেন এতটা আমরা দায়িত্ব নিব, যেহেতু আমরা সামনে নানি দাদি হয়ে যাব, তাই না? আর 15-20 বছর পর যদি হতে পারে, এই সৌভাগ্য হয়, আমরা এই দায়িত্বটা কেন নিব? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বড় করে দিলাম, আবার আমরা তাদের দায়িত্বটাও করব। তখন হচ্ছে কি, আমরা যারা নারী, আমাদের বাংলাদেশের নারীরা এর জন্য কি হয় জানেন, আমি যেটা দেখি যে সুবর্ণ, আমরা এনজয় করতে পারি না লাইফটা। আমরা মধ্য জীবনে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটিয়ে ফেলি, এবং তখন ওই বয়সে নানি দাদি হয়ে ওদেরকে পালতে গিয়ে আমরা তার এনজয় করতে পারি না। আমি কিছুদিন আগে আর কি দেশের বাইরে গেলাম, আমি একটা রিভার ক্রুজে গেলাম, সেখানে গিয়ে আমি অবাক হলাম যে আমার মাও গেছে সেই অনুষ্ঠানে, এবং আমার মার চাইতেও যারা সিনিয়র, ধরেন প্রায় 80 ইউরোপিয়ান যেসব নারীরা গেছে, তারা যখন গান শুরু হলো, কোনো আমাদের বয়সী বা অল্প বয়সী কেউ কিন্তু প্রথমে নাচতে গেল না, সব গানের সাথে সাথে সেই 80 আপ 65 ইয়ার্স ওল্ড তারা সবার আগে নাচছে, কারণ ইউরোপিয়ানরা সেভাবে লাইফটা এনজয় করছে। কিন্তু আমার মা তো যাবেই না, বরং আমরা অনেক সময় বলছি না, তোমার এসব কি বলবে, আমরা করব, বলবে কি আদিক্ষেতে, হ্যাঁ তুমি কি করবে, তুমি দেখো আমার ছেলেকে একটু দেখো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমি আসলে আমার এই মধ্যবয়সে এখন মানতে পারি না। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমাদের নারীর যে দায়িত্ব আছে, অবশ্যই আমাদের যারা গ্র্যান্ড চাইল্ড থাকবে তাদের প্রতি তো আমাদের ভালোবাসাই আছে, কিন্তু গ্র্যান্ড চাইল্ডদেরকে দেখাটা যে এই যে নানির বা দাদির একটা দায়িত্ব, এর ফলে ওই বয়সে, আজকাল তো আমাদের সবার লংগিভিটি বেড়ে গেছে, তো ওই বয়সে এটা আমাদের উপর যে ছেলেমেয়েরা চাপিয়ে দিচ্ছে, এই জিনিসটা আমি অতটা পছন্দ করি না। আর আরেকটা জিনিস হচ্ছে এই দুটো, আর আরেকটা জিনিস কি যে বলা হচ্ছে যে বলার যে আপা যেমন বললেন, যে তুমিও বললে যে আজকাল স্টুডেন্টরা সব ভালো করছে, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে ডিনস স্কলারশিপ, তারপর বিভিন্ন স্কলারশিপ গুলো কিন্তু নারীরাই পাচ্ছে, কিন্তু চাকরিতে প্রবেশের, হ্যাঁ সরকারি চাকরি বা বড় বড় চাকরিতে প্রবেশের নারীর কিন্তু প্র্যাকটিস করার জায়গাটা বেশি নেই। আপনি দেখেন যে যেই মেয়েটা বুয়েট থেকে, মানে বুয়েটে বলা হয় যে ক্রিম অফ দ্য ক্রিম যারা, তারা বুয়েটে যায়, তারপরে মেডিকেলে যায়, ঢাকা ইউনিভার্সিটিতে যায়, পাশ করা ইঞ্জিনিয়ার হওয়া কয়টা মেয়ে প্র্যাকটিস করে, কয়টা মেয়ে কন্ট্রিবিউট করে ফর ল প্রফেশনে, তাই না? রাইট। আমি শুনবো আবার একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আজকে আমাদের অতিথি দুজন যারা আছেন তারা সব দিক থেকে দারুণভাবে বলছেন। আমরা শুনবো আরো। ছোট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরবো, কোথাও যাবেন না, নেক্সাস লেডিস ক্লাবের সাথেই থাকুন। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমরা আজ অধিকার চাই সমান সমান এমন একটা বিষয় নিয়ে কথা বলছি, যেটা খুব ভাবনার, আর সেই ভাবনাগুলো আমরা প্রসারিত করতে চাই, ছড়িয়ে দিতে চাই যত দূর বাংলার নারী তত দূর পর্যন্ত, কারণ আমরা চাই যে বাংলার নারীদের অধিকার সবসময় সমুচ্চিত হোক, তারা তাদের অধিকার নিয়ে বাঁচুক। মনের কোণে ওই যে
কি পেলাম জীবনে, এই প্রশ্নটা নিয়ে পৃথিবী থেকে চলে যাওয়া, সেটা যেন বাংলার নারীর না হয়। তাই আপনাদের ভাবনাগুলো, আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে, অন্য যারা বন্ধু আছে তাদের সবার মনে আশা যোগাবে। তাই যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এর মধ্যে আরও বন্ধুরা যুক্ত হচ্ছে। মাহমুদুর রহমান আপা আজকে অনেক দিন পরে আপা যুক্ত হয়েছেন, হাসিনা আপু যুক্ত হয়েছেন, জাফরিন খুকু আপা যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই রাশিদা আপুর কাছে একটু শুনি। রাশিদা আপু তো মানবাধিকারের দেশে বসবাস করছেন, নারী অধিকারের দেশে বসবাস করছেন, কিন্তু তবু পৃথিবীব্যাপী এখনও নারীর যদি সমান অধিকারের কথা বলি, সেটা আসলে নানাভাবেই সেটা প্রশ্নবিদ্ধ হয়। তবু আপনার কাছে একটু জানতে চাই রাশিদা আপা, যে আপনি আপনার জীবনে এই যে পার্থক্য করার মতো যেই দুটো দেশে আপনার থাকা এবং অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে অধিকার নারীর আসলে কতখানি সে পায় এক জীবনে? ধন্যবাদ আপনাকে সবাইকে। আমি শুধু কানাডা থেকে ভোরের শুভ্র শীতল সুপ্রভাত শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, শুভ সকাল। তো আজকের টপিকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমার যে কথাগুলো আপনারা আলাপ করছেন, এই আলোচনাটা আসলেই প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো উচিত, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছানো উচিত। এবং আমি আমাদের দেশ থেকে এখানে কম্পেয়ার করে আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছি। সেটা হলো, বাংলাদেশে যখন ছিলাম তখন আমার হাজবেন্ডের ওয়াইফ ছিলেন সচিব। তো ওনার অফিসে যখন আমি গিয়েছি, ওনাকে জিজ্ঞেস করলাম আজ থেকে 20 ইয়ার্স এগো, তো তখন ওই ভাবি ওই কথা বলছিলেন, এই আপনাদের এই প্রসঙ্গের কথা, যে আমার নাম ধরে উনি ডাকতেন আদর করে। তো বলছে, দেখো আমি যে সচিব দেখতে পাচ্ছ, আমাকে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু আমার কিন্তু সেই যে আমার কলিগ যেই আমার পজিশনে আছেন তার সম অধিকার কিন্তু আমার নেই। মানে আমরা যখন আলাপ করছিলাম তখন উনি বলছিলেন যে আসলে বাংলাদেশে বলেন, এই দেশেই বলেন, আমি আসতেছি আস্তে আস্তে, আমাদের সমান অধিকার কোথাও নেই, কাগজে কলমই আছে, পজিশনটাও টপ গ্রেডে আছে, কিন্তু আসলে ভয়েসটা আমাদের কিন্তু এই সমান লেভেলে নেই, ওদের সমান কোথাওই নেই। তারপরে আসেন স্কয়ার হসপিটালে, বর্তমানের কথাও বলি, আমি নাম বলবো, দুজন ডাক্তার আছে, একজন গাইনোকোলজিস্ট, উনি রিটায়ার করেছেন, উনি খুব টপ পজিশনে ছিলেন, খুব ভালো, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। কিন্তু মানে ওনার কলিগের তুলনায়, ওনার হাজবেন্ডের তুলনায় ওনাকে সেই অধিকার বা সেই পজিশন দেওয়া হয়নি। এবং ঘরে গেলেও তাই, উনি ওনার হাজবেন্ড টপ পজিশনে এবং বাসার টপেই থাকতো, কিন্তু ওনাকে দেখেন এই ডিউটি এবং বাসার ডিউটি সমভাবে করে যেতে হতো, কিন্তু সমান অধিকারটা, পুরুষের সমান অধিকার কিন্তু কখনোই উনি পাননি। আর আরেকটা ক্ষেত্রে হলো, আমার ছেলে যখন ম্যাপেল লিভে পড়েছে, ফার্স্টে আমার শাশুড়িকে যে যখন বললাম, আমার শাশুড়ি খুব উদার মনের ছিলেন। যখন আমার শাশুড়িকে বললাম মেয়েকে ভিকারুন্নসে দিয়েছি, বললো যে কেন, ছেলে মেয়ে কেন সমান এক স্কুলে পড়বে না? ও, তুমি টাকা পাঠাচ্ছ মেয়ের জন্য, মেয়ে দেখে তাকে তুমি আলাদাভাবে করবা? তো আমাদের বাহ। ভিতরে এই জিনিসটা তখনই ছিল। হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগছে ওনার নীতিগুলা। আর যখন আমি কানাডা দেখা যায় যে ফেমিনিস্ট বলে, কিন্তু আসলে এখানে যারা রয়্যাল ফ্যামিলি, আমার মেয়ে হাই স্কুলে পড়েছে, তো এখানকার যে অরিজিনাল ক্যানাডিয়ান যারা, ওদের সাথে আমার কথা হয়, এবং আমি আমার মেয়ের সাথে দেখেছি, আরো জায়গায় দেখেছি, যারা মানে এখানকার যারা রয়্যাল ফ্যামিলি, তো ওই মেয়েরাও বলে যে তাদের কোনো অধিকার নেই, তার ভাইকে আলাদা এটা- গাড়ি দিয়ে দেয়, রাশিদা আলাদা। আপা দারুণ উদাহরণ দিলেন। আমার কিছু বিদেশি বন্ধু আছে, এর মধ্যে ইউরোপিয়ান 2-3টা দেশের খুব ক্লোজ বন্ধু আছে। ওদের কাছেও কিন্তু আমি শুনেছি যে এই যে হাউসকিপিং কিংবা মানে বাচ্চা লালন পালন করা, এই জায়গাগুলোতে নাকি ওদেরও একই রকমের, যে তারা মানে বাইরে কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বলে তারা যে না তোমারও তো অধিকার, বাট এন্ড অফ দ্য ডে করার বেলায় মাকে করতে হয়, জব ছাড়তে হলে মাকে ছাড়তে হয়, বাবা কিন্তু কখনো ছাড়ে না, এরকম হয়। কিন্তু আজকাল এই যে আমরা যদি দেখি আমাদের আশপাশে, অনেক ধন্যবাদ রাশিদাপা, আজকে যদি আমরা দেখি যে আমাদের নারীদের মাতৃত্বকালীন যে ছুটিটার ব্যাপারে অনেক পুরুষ প্রশ্ন তোলেন, হ্যাঁ, যে মাতৃত্বকালীন ছুটি পান, আপনারা তো আরামে থাকেন, কিন্তু সেই জায়গায় মানে পিতা হিসেবে তার যে ভূমিকা, তার যে দায়িত্ব, এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টি নিয়েও আলোচনায় আছে, এবারের ক্যাবিনেটেও বোধহয় উঠেছে, সেটা হয়তো খুব সম্প্রতি হয়েও যাবে পাশ। কিন্তু সেই পিতৃত্বকালীন ছুটিটা নিয়ে কটা পুরুষ আসলে মানে পিতার যে দায়িত্ব পালন করে, একটা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু,
সেটা কতখানি পালন করবে বলে আপনার মনে হয় আপা? বোঝে আসলে এই জায়গাটা? আমার নিজের অভিজ্ঞতায় তো আমি দেখেছি যে ওই জায়গাটা আসলে ওরা অতখানি বোঝে না, এবং তারা দেখি যে শিশু একটু বড় একটু সাইজ মতো হলে পরে তখন তারা খুব কমফোর্ট ফিল করে, কোলে নেয়, কথা বলে। কিন্তু একদম ছোট থেকে যে ব্যাপারটা এবং রাত জাগার যে ব্যাপারটা, রাত জাগার গল্পগুলো তো মায়েদের, অধিকাংশ না, মায়েদের। বরং ওইটা তো আরো বিরক্তি, যেই ঘুমাতে পারছি না অন্য কোথাও যেতে হয় মাকে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবং অ্যাট দ্য সেম টাইম ওই সময়কার মায়ের ফুড হ্যাবিট, মায়ের যে একটু ক্র্যাঙ্কিনেস, হ্যাঁ, এবং ডিপ্রেশনগুলো কাজ করে, পোস্টপার্টাম যে এবং বিভিন্ন সবচেয়ে বড় ডিপ্রেশন তো আমি এখন দেখি যে তার আউটলুকটা চেঞ্জ হয় বলে, যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক আগের মতো দেখতে পাচ্ছি না, ওয়েট গেইন বা যে নানা hormonal চেহারার যে issues। সৌন্দর্য সেটা তো আসলে থাকে না আগের মতো। তো আমি দেখলাম যে আমি নিজেও ওই জিনিসটা আমার খুব একটা মন খারাপের কারণ ছিল, যে আমাকে তো আর ঠিক আগের মতো লাগছে না, এবং আমার খুব তাড়াহুড়া ছিল যে আমি কিভাবে পোশাক পরতে হ্যাঁ, হবে। এবং কিভাবে, মানে শুধু পোশাকের দিক থেকে না, মানে কিভাবে কত তাড়াতাড়ি কাজে ফিরবো আমি। রাইট। মানে ওদের কিন্তু কাজ ছাড়ার চিন্তা নাই, কাজে ফেরারও চিন্তা নাই। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু কাজ ছাড়তে হবে, ওই জার্নিটার ভিতর দিয়ে যেতে হবে এবং ফিরতে হবে। ফিরে গিয়ে ব্যাপারটা কিন্তু অন্যরকম, ওইটা কিন্তু আরেকটা স্ট্রাগল, যে আবার এবং সেটা নিয়েও কিন্তু হাজব্যান্ডের বিরাট এক্সপেকটেশন, যে না হলে আবার ওই যে পুরুষ তো নতুনত্ব খুঁজে, সেটা আবার অন্যদিকে চলে যাবে, আমাকে তখন দর্শক আবার আরেকভাবে পয়েন্ট আউট করবে আমার দিকে ফিঙ্গার। আপনার কাছে যদি এই ব্যাপারে জানতে চাই যে এই যে পিতৃত্বকালীন ছুটির কথা বললাম, সেটা দাবি করা হচ্ছে, সেটা হয়তো প্রচলিত হবেও, কিন্তু একটা দিকে আপা যদি দেখেন যে ডে কেয়ারের কথা আমরা বলি, একজন নারী যখন কাজ করে একটি প্রতিষ্ঠানে, এটা সরকারিভাবেও প্রচলিত হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে সব প্রতিষ্ঠানে যেন ডে কেয়ার থাকে, তাতে করে মা নিশ্চিন্তে কাজ করবে। কিন্তু কোথাও এরকম কিন্তু বলা নেই যে বাবাও মাঝে মধ্যে সেই দায়িত্বটা পালন করুক, তার অফিসের ডে কেয়ারে তার সন্তানকে এনে রেখে একটু দেখাশোনা করুক। এবং অনেক ক্ষেত্রে এরকমও হয় যে মাটি নেই, পৃথিবীতেই হয়তো নেই, তখনও কিন্তু বাবা এই দায়িত্ব পালন করে না, তখন মা খালার কাছে, দাদি নানি ফুপুর থাকলে তাদের কাছে ওই যে বলে না গড়ে পড়ে মানুষ হয় মা মরা ছেলে বা মা মরা মেয়ে, এই যে ব্যাপারটা, এই জায়গাটারও তো আমার মনে হয় বরং পুরুষ কম অধিকার পাচ্ছে। আপা আপনার কাছে একটু শুনি এই ব্যাপারে আপনার ভাবনা। আচ্ছা, যেহেতু বাচ্চাদের বিষয়টা আসতো, সেটা হলো যে আমার অনেক ঝামেলা ছিল আর কি প্রেগনেন্সিতে। তো অনেক কষ্টের পর আর কি যখন আমার ছেলে হলো আর কি, তো আমি কিন্তু ওই সময়টা আর কি সে রাতে একাই জেগেছি আর কি, এমন না যে আমার হাজব্যান্ড চায়নি, সে চেয়েছে, কিন্তু আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, আমি সারা রাতই বলতে গেলে জাগতাম, কারণ আমার ছেলে রাতে জেগে থাকতো আর কি। ভাল লাগতো যে আমি এত কষ্টের পর মা হয়েছি। তো আমি অনেক মোটা হয়ে গেছিলাম, সব দিকেই খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু আমার কখনো খারাপ লাগেনি। হ্যাঁ, কিন্তু ওই যে তাড়াহুড়ার একটা ব্যাপার ছিল যে বয়স চলে যাচ্ছে, এখন একটা চাকরিতে ঢুকতে হবে আর কি, সেরকম একটা প্রেশার ছিল আমার নিজের ভিতরে আর কি। আর হলো যে আমি সবসময় চাকরি করতে চেয়েছি, যদিও আমাদের দেশের মেয়েরা ভাবে যে মানে আমার মতো অবস্থায় যারা সংগ্রাম মানে করেছে আর কি, বেশ ঝামেলা করে বাচ্চা হয়েছে, তারা হয়তো অনেকেই, বেশিরভাগ ভাবে, সবাই হয়তো ভাবে না, বেশিরভাগই ভাবে যে না আমি ওকে নিয়েই সময় কাটাবো, আমি আর চাকরিতে যাব না। কিন্তু আমার ছিল যে না, আমি চাকরি করব, যেহেতু আমি এতদূর পড়াশোনা করেছি, আমি MA পাস করেছি, আমার মা বাবা আমাকে খরচ করে পড়াশোনা শিখিয়ে ল পাস করিয়েছে, সুতরাং আমার সেই দায়িত্বটা রয়েছে এবং দেশের প্রতি আপনার দায়িত্ব তো আপা সেটা। এবং এটা যে অনেক মারা মনে করে যেটা, যে ওখানে অনেক মেয়েরা সংযুক্ত, আমি বলবো যে বাচ্চা নিয়ে একটু কষ্ট হয় মাদের আসলে। তো কিন্তু চাকরিটা অবশ্যই কন্টিনিউ করবেন বা চাকরিতে যাবেন, কারণটা হচ্ছে কি, হয়তো আপনি ভাবছেন যে আপনি বাচ্চাকে সময় দিতে পারছেন না চাকরি করতে গিয়ে, কিন্তু চাকরির যে ইনকাম, হ্যাঁ ইনকাম, সেই ইনকামটা আপনি কার পিছনে খরচ করছেন? আমি কি সারাক্ষণ আমার পিছনে খরচ করছি? কিন্তু আমাদের পুরুষরা তো বেশিরভাগ পুরুষই ভাবে যে ও মেয়েদের ইনকাম কি, আর মেয়েদের ইনকাম শাড়ি কিনছে, লিপস্টিক কিনছে, কিন্তু তার সব ক্ষেত্রে না। যেমন আমার নিজেরটাই আমি বলতে পারি যে আমার ছেলে, আমি ওই যে আবারও বলছি যে একটা অনেক মানে চিকিৎসার পর বাচ্চাটা যখন হলো আর কি, আমি তখনই ঠিক করেছি যে আমি আমার ছেলের সব খরচ দিব। হ্যাঁ,
আমার ছেলের পড়াশোনা বা সে যখন যা চায় বা সে তার বিদেশ ভ্রমণ বা সব কিছুর টাকা তার বাবার এমন না যে তার বাবা দিতে পারবে না, কিন্তু আমি সেটা আপনার করেছি, ভিতরে আমি আমার ইচ্ছা। সাধ্যের মধ্যে আমি তাকে দিব। হ্যাঁ, যেহেতু আমি তো মা হতে চেয়েছি, মা হয়েছি, সুতরাং আমার এটা দিতে হবে এবং তার জন্য এই চাকরিটা আমাকে হেল্প করছে। আমি চাকরি না আপা, করলে পারতাম না, ভীষণ ভালো লাগলো এটা শুনে, তাই কারণ না? মা হিসেবে সুতরাং আপনার আমি আকাঙ্ক্ষা। মেয়েদেরকে বলবো যে আপনারা চাকরি অবশ্যই করবেন। চাকরি কখনো ছাড়া কোনো মেয়ের জন্য ঠিক না, কারণ বিভিন্ন রকম বিপদ এটা আসতে আপা পারে আমার কাছে মেয়েদের জীবনে, এক্স্যাক্টলি তাই না? ঠিক। এবং আমার কাছে আরো 2-3টা যুক্তি আছে, আমি সেই ব্যাপারেও জানতে চেষ্টা করবো আপনাদের কাছ থেকে। আবার একটা ছোট বিরতির সময় হচ্ছে, বন্ধুরাও নিশ্চয়ই থাকবে, দেখতে পাচ্ছি এরই মধ্যে আমাদের সাথে নাহিদা নেলি আপু যুক্ত হয়েছেন, আকলিমা জাহান আপা যুক্ত হয়েছেন। শুভেচ্ছা জানিয়ে একটা ব্রেক থেকে আসি, তারপরে শুনবো। দর্শক, আবারও আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। এবং অধিকার চাই সমান সমান, সেই অধিকার কিন্তু আমরা বলছি মানবিক অধিকারের কথা, সেই অধিকার বলছি নারীর সম্মানের অধিকারের কথা। এমন কিন্তু নয়, ওই যে একটু আগে যে কথাগুলো আসছিল, যে অনেক ক্ষেত্রে অনেকে হয়তো ভাবে যে অধিকার মানে পুরুষের মতো পোশাক পরা, কিংবা কখনো কখনো নিজের ভাবনার মতো যা খুশি করা। আসলে কি সেটা অধিকার, নাকি আমার সম্মানের সাথে আমার পরিবার, আমার দেশ, আমার সমাজের জন্য কিছু করবার অধিকার? আমার সেই প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাবো আপনাদের কাছে এবং আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আপনারা যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এক এক করে বন্ধু সংখ্যা বাড়ছে, শুনবো এখন। আপা, যেমন আকলিমা আপা একজন লয়ার, আইনজীবী, আপনার কাছে নিশ্চয়ই মানবাধিকারের ব্যাপারে, নারীর অধিকারের ব্যাপারে অনেক ব্যাপার ভালোভাবে আমরা জানতে পারবো, এবং প্রতিনিয়তই হয়তো আপা এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন। এবং পারিবারিক, আমি জানি না আপা ডিভোর্স বা পারিবারিক বিভিন্ন যেই সহিংসতা, এইগুলোর অভিজ্ঞতা, মানে আপনি কোন দিকটা ডিল করেন লয়ের, তবুও জানতে চাই যে পারিবারিক সহিংসতার কথা যদি আসে, তখন বিভিন্নভাবে নারীর এই অধিকারের প্রশ্নেই হয়তো দেখা যায় সহিংসতাটা হয়। একটু এই জায়গা থেকে যদি আপা বলেন। আপা আমাকে বলছেন? জি। আচ্ছা, আমি প্রথমত আমি বলি আমি লয়ার নই। ও আমার আপা, তাহলে মেয়ে, আমি বোধহয় ভুল বড় করেছি। মেয়ে, হ্যাঁ আমার বড় মেয়ে হলো জাজ। জি ও সেই আমি একজন জাজের মা। জি। এটা ও বলবো। আমি আমি একজন বোধহয় শিক্ষক। আপা ওইটা বলেছিলেন আপনি, আমি দুঃখিত, আমার হ্যাঁ, মাথায় ছিল। অসুবিধা নেই। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, অসুবিধা জি নাই। সেটা আমার মেয়ের কাছ থেকে অনেক সময় শুনি। আর যে নারী অধিকার মানে যেই কথাটুকু একটু আগে আপনি আমাদের বললেন যে নারী অধিকার মানে এই নয় যে আমরা পুরুষদের মতো সবকিছু করব, সেটা না। আমরা সম্মান চাই, নারীরা আমরা সম্মান চাই। কর্মক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে, সংসারেও বলেন। সংসারে আগে যেমন ছিল যে মেয়ে, বউ, এর কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া যাবে না, কি দরকার, একে জানানোর বা কি দরকার, এরকম একটা অবহেলায় চোখে দেখতো। আমরা সেটা চাচ্ছি না। আমরা আমাদের সমাজে, আমাদের ঘরের জন্য আমরা আমাদের মর্যাদাটা, রাইট। আমি সেটা বলতে চাই। এমনকি সমাজে, কর্মক্ষেত্রে অনেক সময় আছে নারী বলে এই নারী পারবে না, মানে এই ধরনের একটা মনোভাব থাকে। সেটা যাতে না হয়, আমরা সেই ধরনের অধিকার চাই। আর এই নারীদের মানে সম অধিকার আমরা পুরুষকে বাদ দিয়ে নয়, আমরা পুরুষ ভাইদের সাথে নিয়ে আমরা আমাদের একদম। অধিকারটা পেতে চাই। এটাই হলো আমাদের কথা। আরেকটি ব্যাপার আছে যে অনেক সময় আছে বিয়ে হয়ে গেলে, একটি ঘটনা একটু আগে আপা বললো যে বিয়ে হয়ে গেলে যে অনেকে, এরকম একটা ঘটনা আমার পরিবারেই আছে যে বিয়ে হয়েছে, মেয়েটা ইঞ্জিনিয়ার ছিল, হাজবেন্ড বলছে তোমার চাকরি করা লাগবে না। তো কি আর করা, শ্বশুর বাড়ি কেউ চাকরি করতে দিচ্ছে না, সে চাকরিটা ছেড়ে দিয়েছে। দুর্ভাগ্য, একটা ছেলে সন্তান হওয়ার পর ওদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তো মেয়েটা একটা গ্যাপে পড়ে গেছে। সেই 14 সালে বিয়ে হয়েছে, এখন 24 সাল। এই সময়ের মধ্যে সে চাকরি কোথায় খুঁজে পাবে বলে? তো এই যে একটা ব্যাপার, যে আমাকে আমার এক মুরব্বী বলেছে যে স্বামী ছাড়াও তো চাকরি ছেড়ো না। কথাটা আমি জানি না কেমন ভাবে বলছে। তো এইরকম আর কি, যে সন্তান হয়েছে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে, এটা কিন্তু না। যে পারে সে সব দিকেই পারে। সন্তানকে মানুষ করে সংসার দেখেও কিন্তু নারীরা পারে। নারীদের মধ্যে একটা এক্সট্রা ক্যাপাসিটি আছে, এক্সট্রা ক্ষমতা আছে। আর এটা সর্বক্ষেত্রে সব নারীদের বেলায় আমি দেখেছি। কিন্তু পুরুষরা কিন্তু সেটা করতে পারেন না, একজন নারী যেটা করতে পারেন।
এটা সুতরাং আমরা একদমই ঠিক তাই আপা, কিন্তু মানে কিছু কিছু বিষয় আছে যে নারীকে যেভাবে কোণঠাসা করার জন্য হয়তো সমাজ বা পরিবেশ যাই বলি বলে যে না না এটা তো তোমাকে দিয়ে হবে না। আর রোমান আপার কাছে একটু শুনবো। রোমান আপা, অধিকার চাই সমান সমানের কথা আমরা বলছি, এই যে আসলে অধিকার যেটা অনেক সময় নারী বুঝে উঠতে পারে না যে তার আসলে কি কি অধিকার। আপনি কি মনে করেন যে আপনি একজন নারী হিসেবে আপনার ভিতর থেকে নিজের যে প্রয়োজনীয়তা, নিজের যে ডাক, যে হ্যাঁ আমি একজন মানুষ, এই এই বিষয়গুলো অবশ্যই আমার থাকা উচিত, পাওয়া উচিত? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি, ভালো আছেন আশা করি। ধন্যবাদ সম্মানিত আপা। অতিথি বর্গ, আমি আপনাদেরকে আলাদাভাবে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমার অনেক বড় সৌভাগ্য আমি মনে করি। আপুদের সাথে বলতেছিলাম আহ, যে আমি এই তৃতীয় দিন হলো, মানে আমার জি এখনো পর্যন্ত ইয়েটা যায় নাই যে আমি নির্দিষ্ট একটা আবদ্ধ গণ্ডি থেকে, মানে আপনাদের এই পরিবেশে আছে অনেক লেখিকা আপু, তারপরে অন্যান্য যে আপুরা গেস্ট হয়ে আসেন, উপস্থাপিকা আপু, আপনাদের কথা শুনে আমি সমৃদ্ধ হয়ে, এবং আমার শুনতেই বেশি ভালো লাগছিল। তো আমার অভিজ্ঞতা থেকে এটা বলি, সেটা হলো আমার 25 এবং 19 বছরের দুটি ছেলে আছে, ওরা পড়াশোনা করছে। জি তো আমি ওদের মানুষ করতে গিয়ে, এবং খুব আর্লি এজে যেহেতু মা হয়েছি, 13 আমার বিয়ে হয়। তো আমি ওদেরকে মানুষ করতে গিয়ে আমার প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা হয়েছে। এই যে জি সমানের, মানে সমান সমান যেটা বলা হচ্ছে, মানে এটা আমি কতটুকু পেয়েছি এবং আমার আহ আশা কি ছিল। হ্যাঁ, তো আপা, আমি বোধহয় আপনার টেকনিক্যাল আমার ডিফিকাল্টিজ ব্যক্তিগত আছে। আমি রোমান আপা, আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ আমি একটু সরি আপা, আমার থামিয়ে দিতে হচ্ছে আপনাকে। আমরা মাহমুদুর রহমান আপার কাছে। আপা, অনেক দিন পরে আজকে পেয়েছি আপনাকে। আপার দীর্ঘ কর্মজীবন, নানা রকমের অভিজ্ঞতা, পারিবারিক, সাংসারিক, দাপ্তরিক সব দিক থেকেই অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যেখানে বিভিন্ন সময় হয়তো আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন এসেছে, আসলে কি পেলাম, আমার অধিকার কতটুকু অর্জিত হলো। সেই প্রশ্ন আজকে আমি আবার আপনাকে করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর সবাইকে দেখছি এবং সেজন্যই আসলাম, এবং সুবর্ণার উপস্থাপনার জন্য। সুবর্ণাকে আমার খুবই ভালো লাগে, সেজন্য আরো অনেক আসলাম। ধন্যবাদ আচ্ছা, আপা। যাই হোক, প্রথম কথা গেল। এবার আসছি আমাদের প্রশ্নের উত্তরটা, যে নারী অধিকার বা নারী এই নিয়ে যে কথাটা হচ্ছে, অধিকার তো অধিকারী, এটা সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। আমরা যারা প্রয়োজনে মনে করি যে আমাদের অধিকার কেউ দিল না, অধিকারটা কেউ কাউকে দেয় না, অধিকারটা অর্জন করেই নিতে হয় সবাইকে। নারী হলো দশভুজার মতো কাজ করে, নারী সব ক্ষেত্রেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন একজন চাকরি করলেই যে সে সংসার করতে পারবে না, হুম হুম। এটা কিন্তু না। এটা একটা ভুল ধারণা সবার থাকে যে হ্যাঁ ওরা পারে না, মেয়েরা তো কিছু পারে না। কিন্তু একজন মেয়ে সব দিকে এগিয়ে যেয়ে দেখিয়ে দেয়, শেষ পর্যন্ত পুরুষরা স্বীকার করতে বাধ্য হয় যে না, নারীর অনেক ক্ষমতা, নারী পারে। একজন সন্তান ধারণ করার হুম হুম। ক্ষমতা, তাকে বড় করার ক্ষমতা, সাথে সাথে সে চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা হলো রাইট। নারীর একটা বৈশিষ্ট্য। অতএব নারীকে কেউ পিছিয়ে রাখবে বা নারী পিছিয়ে থাকবে, এটা নারীর জন্য লজ্জাকর ব্যাপার। নিজেই সে এগিয়ে যাবে, কারণ আমি একজন মানুষ, এইভাবে সে এগিয়ে যাবে। আমার অধিকার আছে, আমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সবার 10 জনের মধ্যে আমিও একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। একদম। এটাই হলো আমার এতদিনের অভিজ্ঞতার ফল। অনেক ধন্যবাদ আপা, খুব চমৎকার বলেছেন। মৌলি আপা, এই যে আপা বললেন না যে কথাটা আসলেও তাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই যে আশেপাশে থাকা মানুষ, আমাদের মতো, সেটা নারী পুরুষ নির্বিশেষে, আমাদের আত্মীয় পরিজন, কাছের মানুষ, তারাই কিন্তু নানা রকমের সমালোচনা করে। আমার ক্ষেত্রে আমি একটা আমার নিজের উদাহরণ দিই। আমার এক আত্মীয়া, উনি আমাকে বলে হ্যাঁ ও সংসার কর, এক ঠেলা এদিকে এক ঠেলা ওদিকে, এটা কি আবার সংসার করা বলে? অথচ আপা আপনি আমার বাড়িতে যদি যান, প্রতিটি জিনিস, আমি নিজের প্রশংসা করছি উনার কথার উত্তরে, মানে আমার মনে হচ্ছে যে আমার ঘরের প্রতিটি জিনিসের, ঘরে যদি ধরেন 10টা জিনিস থাকে, 10টা জিনিসের কোথায় কি প্রয়োজনে কেন রাখা, কেন ঘরে ঢুকেছে, প্রতিটি আমার নখদর্পণে, আমার সিদ্ধান্তে, এবং প্রতিটি জিনিস আমি সুন্দর করে করি। হ্যাঁ, এরকম অনেক নারী আছে যাদেরকে শুনতে হয় যে
এই চাকরি বাকরি করে কোনো রকম সংসারটা করে না। অথচ দেখা যায় যারা কাজ করে তারাই, যেমন আপনিও এই যে কি সুন্দর শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজটি পরে এসেছেন, ঘরের চাদরটিও কিন্তু আপনি এমন সুন্দর করে পর্দার সাথে মিলিয়েই বিছাতে চেষ্টা করেন। এটিও তো অনেক বড় একটা কাজ, যেটা কখনোই সমাদৃত হয় না ওই অর্থে। এই যে জায়গাগুলো, এই যে আশপাশের এই ভাবনাগুলো যে নারী চাকরি করলে ঘর ঠিকঠাক করে, একটু এই ব্যাপারে আরেকটু শুনতে চাই আপনার কাছে। সেটা হলো যে আপার কথাটা আমার ভালো লেগেছে, যে অধিকারের কথা উনি বললেন আর কি। অধিকার হচ্ছে যে অধিকার তো পেতে সবাই চায়, কিন্তু অধিকারটা কিন্তু আবার সেই সাথে রক্ষা করা অনেক কঠিন। আর আমরা যারা অধিকার চাই, ঘরে বলেন, অফিসে বলেন, যেখানে বলেন, সেখানে কিন্তু আমাদের দায়িত্বের বিষয়টা, এখানে অধিকারের সাথে আবার দায়িত্বও কিন্তু চলে জড়িত। আসে যে আমি যখন কোনো কিছু অধিকার চাই, ধরুন আমি অফিসে একটা অধিকার চাচ্ছি, যেটা আমার অধিকার ওই পুরুষ উনি পাচ্ছে, আমি পাচ্ছি না, তখন কিন্তু সাথে সাথে আমার মাথায় এটাও রাখতে হবে যে আমি কি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করছি কিনা, পালন করার পরেই কি আমি অধিকারটা চাচ্ছি কিনা। সেটা আমার মনে হয় সবারই ঘরে বাইরে এটা মনে রাখা দরকার। আর নারীকে এরকম কথা বলবেই, হ্যাঁ, যে যেটা তোমার এখানে বলে আর কি। আমাকে আসলে সত্যিকার অর্থে হচ্ছে যে আমি মনে করি যে আমি বেশ ভাগ্যবতী। আমি আমার বাবার পরিচয় তো সবাই মোটামুটি জানি। আমি এমন পরিবারে বড় হয়েছে যে আমার আসলে কখনো এসব শুনতে হয়নি। আমি আগেও শুনি, মানুষ হিসেবেই বড় হয়েছে। হ্যাঁ, মানুষ হিসাবে বড় হয়েছে। এবং আমি সত্যিকার অর্থে আর কি, যেহেতু আমি ছোটবেলা থেকে খুব স্বাধীন চেতা, আমি সেরকমই পার্টনার খুঁজে বের করেছি। কারণ আমি জানি যে আমার পার্টনার যদি ওরকম না হয়, আমার হয়তো বিয়ে টিকবে না। হ্যাঁ, সুতরাং আর কি আমার এটা অসুবিধা হয়নি। কিন্তু আমি তো সারা বাংলাদেশ না, বেশিরভাগ মানুষই পারে না। শুধু এখানে না, আমি অফিসের কথাই বলি আর কি। অফিসেও কিন্তু আমরা পুরুষের সাথে অনেক যোগ্য হলেও পারি না। হ্যাঁ, আবার আমরা যখন পারতে চাই বা অধিকারের কথা বলতে চাই অফিসে বা যেখানে, তখন বলবে যে সে খুব উচ্চাভিলাষী নারী, তো হ্যাশট্যাগ লেগে যায়, তাই না? আমার এখানে যেটা কথা সেটা হচ্ছে আমাদের এসব পাত্তা দিলে চলবে না। এসব যদি এত পাত্তা দেয়, আমরা নারীরা এগোতে পারবো না। আর আরেকটা কথা সবসময় বলা হয় যে নারী সব পারে, কেনই বা আমার সব পারতে হবে? আপা হাই ফাইভ, তাই না? কেন আমার পারতে হবে? অনেকদিন এই কথাটা আমাদের এই আয়োজনে বলেছি। একদিন বরং আমার একজন অতিথির সাথে ভীষণ দ্বিমত হয়ে গেল, উনি না আমরা পারি, আমরা না, আমি সব পারতে চাই না, আমি করি সব, আমি সব পারি কিন্তু আমি সব পারতে চাই না। বাট আমার পারার সুযোগ থাকতে হবে, এটা হচ্ছে সুযোগ থাকতে হবে। এবং কিন্তু আমার পারার এত দায় নেই। আরেকটা কথা হচ্ছিল, সে কথাটা ভুলে যাব, কিন্তু যেহেতু এটা অনেকেই দেখছে, সেটা হলো যে আমরা কিন্তু অনেক দিকে প্রিভিলেজ, যারা আমরা সরকারি চাকরি করি, আমরা হচ্ছে যে যখন আমরা প্রেগনেন্সির সময়টা, মানে প্রেগনেন্সি না ঠিক আর কি, যখন আর কি মাতৃত্ব, প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি, তখন আমরা 6 মাসের একটা ছুটি পাই, এবং সেটা কিন্তু আমরা বেতন সহ। কিন্তু কানাডায় থাকেন, বেসরকারিটা আমি জানি না, হয়তো কেউ পায় কেউ পায় না, কানাডায় থাকেন, উনি বলতে পারবেন। বিদেশে কিন্তু ছুটি বোধহয় 6 মাস তো পাই না, এবং টাকার বিষয়টাও নেই। কারণ আমার কাজিনরা আমেরিকা যারা ম্যাটারনিটি লিভে গেছেন, ওরা বলেছেন খুব কম সময় এবং কোনো টাকা নেই। সেদিকে আমরা ভালো অবস্থানে আছি। শুনছি যে পুরুষদের জন্য এটা হচ্ছে। আমরা পারি না সিদ্ধান্ত নিতে মেয়েরা, এর কারণটা হচ্ছে কি, আমরা ছোটবেলা থেকে শিখি না, আমাদের সিদ্ধান্ত নিতে দেয় না, আমাদের সব সিদ্ধান্ত আমাদের পরিবারের পুরুষরা নিয়ে নেয়। মানে শেষের ভাগে এই বিষয়টি নিয়েই জানবো, আবার একটা ছোট, আমরা পারি না। সুতরাং আমরা এখন যারা পারছি, কারণ আমরা যারা মোটিভেটেড হয়েছি, আমার মনে হয় কি আমাদের পুরুষরা ভাবে আমাদের কিছু শেখার নাই, কিন্তু আমার মনে হয় যে আমরা এখন যারা 3 জনই ধরি, আমাদেরই কাজ হবে যে পুরুষদের মোটিভেটেড করা, যে তোমরা যদি পিতৃত্বকালীন ছুটি পাও, তোমরাও পারবে বাচ্চা পালন করতে। হ্যাঁ, তাদের তো ইনসেন্টিভ দিচ্ছে, তাদেরকে তো টাকা দিচ্ছে আর কি। শুধু তোমরা বাসায় থাকলে, বাচ্চার সাথে থাকলে যে কতটা আনন্দ হয়, আপা জানে শৈশবে ইয়ে করে, তাই না? সুতরাং ছেলেদেরকে ভাবে আমাদের মোটিভেটেড করতে হবে। আমরাই কিন্তু আমাদের স্বামীদেরকে বলে দিই যে তোমরা উপার্জন করো, সারাদিন উপার্জনের দিকে তাকে ঠেলে দিচ্ছি। আমরা যদি উপার্জন না, আমরা কোনো ক্ষেত্রে নারীরাই যে না, আমার বাচ্চা তো জেগে গেছে, আচ্ছা তুমি বরং, তোমার তো কষ্ট হয়, তুমি পাশের রুমে ঘুমাও, নাহলে তুমি তো কালকে অফিস করতে পারবে না। এই যে ব্যাপারগুলো আমরা অনেক সময় এভাবেও
প্যাম্পার করে তাদেরকে শিখতে দেই না। তাহলে So, এটাও সব করা যাবে রকমেরই না। আছে। হ্যাঁ, তুমি যেহেতু এটা মানে বুঝেছো জিনিসটা, তুমি Right. এটা করবে না, Right. হ্যাঁ, যে প্যাম্পার করবে না, যে না আসলে দুজনেই করি, শেখো। আমরা একটু রেস্ট নিই। ঠিক। আর আমরা একটা ছোট্ট আবার ব্রেক থেকে নিয়ে আসি দর্শক, আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। অধিকার চাই সমান সমান, এটা যদি শুধু আমরা সমস্যারে বলি তাতেই আসলে আসবে না, একদিনের ব্যাপারও না। এটা এই যে আমাদের বাঙালির আর্থসামাজিক অবস্থা, সেটা নানা রকমের পরিবর্তন, ট্রানজিশন, সেটারও কিন্তু একটা বড় প্রভাব আছে। এবং এখন যখন আমরা দেখছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি এবং নারীরা নানাভাবে ক্ষমতায়িত হচ্ছে, নানাভাবে তাদের মেধা প্রকাশের সুযোগ পাচ্ছে, কিন্তু তবুও সেখানে বারবারই ওই প্রশ্নটি চলে আসছে যে কি সত্যিকার অর্থেই তার মেধার বিকাশ প্রকাশ করে তার যে সম্মান, তার যে অধিকার, সেটা অর্জন করতে পারছে? আমরা শুনেছি এতক্ষণ ধরে অনেক কিছুই এসেছে, নানা রকমের দিক উঠে এসেছে, আরও শুনবো, খানিকটা সময় আছে, আপনারা যুক্ত হয়ে আপনাদের ভাবনার কথাও তুলে ধরবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আপা দারুণভাবে বলেছেন তখন, ফারহানা আপাও, মানে পুরোটা সময় জুড়ে অনেক সময় আসে না যে অধিকারের কথা বললেই হয়তো শুধু নারী পুরুষের ভেদাভেদগুলোই চলে আসে, বরং আজকের আমাদের আপনাদের আড্ডা থেকে, কথা থেকে বারবার যেটা এসছে যে আসলে নারী পুরুষ সবারই কিন্তু একটা সমান অধিকারের ব্যাপারটা আছে। কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে ঘরের রান্নাটা কি হবে সেটা শুধুমাত্র নারীর পছন্দই হয়, পুরুষেরও যে ভালো লাগা, তারও পছন্দের খাবার, সে ব্যাপারগুলো অনেক সময় কিন্তু নারীরা মাথায় রাখে না, বা ওই যে অধিকারের ব্যাপারটা অধিকার দেয় না। এই জায়গায় যদি আমরা একদম শেষে এসে ফারহানা আপা বলি যে আসলে এই যে অধিকার ব্যাপারটা, আমরা সমান সমানের কথা বলছি, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সুন্দর মিলে মিশে একটা সুন্দর সংসার করা, একটা দারুণ জীবন উপভোগ করা, সেটা কেন জানি দিনকে দিন যত সময় যাচ্ছে সেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আপনার কি মনে হয়? প্রথমত বলবো হচ্ছে আমাদের সবসময় কনসেপ্ট যদি থাকে যে জেন্ডার বেসড করে আলাদা করব, সেখান থেকে একটু সরে আসতে হবে। মানুষ, প্রথমত মানুষ, তারপরে হচ্ছে দুজন মানুষ তারা ভাবে যে তারা একসাথে থাকবে। এখন তারা যখন একসাথে থাকবে, সেটা কি একজন আরেকজনকে খরচ বহন করবে সেজন্য থাকবে? মেয়েরা কি বিয়ে করে এ কারণে যে তার খরচ বা তার অর্থ সবকিছু পুরুষদের কাছ থেকে আসবে? ব্যাপারটা কিন্তু সিকিউরিটির জায়গাটা, হ্যাঁ, মানে একটা নারীর স্কেল আপ হবে, সামাজিক স্ট্যাটাসটা পরিবর্তন হবে পুরুষকে মাধ্যমে, এটা কিন্তু হওয়া উচিত না। হয়তো অনেকেই সুযোগের কারণে সেটা পান না, বাট আমি বলবো যে যদি কেউ সুযোগ পান তাহলে একজন নারীকে সবার আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। সেটা সে যতটুকুন টাকাই হোক, সে 1000 টাকা বা যত অল্প টাকাই হোক, সে যখন একজন নারী যখন ইনকাম করে বা অর্জন করে, আর্ন করে, তখন তার মধ্যে একটা অ্যাটিটিউডগত চেঞ্জেস আসে। এটা শুধু টাকার বিষয় না, তার আত্মবিশ্বাস, তার চিন্তা ভাবনার জায়গাটা পরিবর্তন হয় এবং সে একটা সমাজ বা সোসাইটিতে ঘুরে আরও 10 জনকে দেখে, আরও 5 জনকে দেখে। এটাও গুরুত্বপূর্ণ। মানে আমি যখন একটা ঘরের ভিতরে থাকি, আপনি যে পথের পাঁচালীর শেষের দিকে একটা সিন ছিল যে দিনের পর দিন এক জায়গায় পড়ে থাকা কোনো কাজের কথা না। তো কাজে একজন নারী বলি বা পুরুষ বলি, দিনের পর দিন একটা ঘরে বা যদি থাকে, এটা কোনো কাজের কথা না। এটা তাদের মেন্টাল গ্রোথ কোনো প্রভাব ফেলবে না, অ্যাটিটিউডগত চেঞ্জেস আসবে না, এবং তারা তো আসলে সত্যি কথা বলতে বাইরের পৃথিবীটা কিভাবে চলছে সেটা সম্পর্কে জানবে না। কারণ ভার্চুয়ালি কতখানি কানেক্টেড হওয়া যায় বা কতখানি অনুধাবন করা যায়। তা আমি বলবো যে নারীকে স্বাবলম্বী হতে হবে। আর একটা হচ্ছে যে নারী হোক পুরুষ হোক, সবার আগে মানুষ হিসেবে দেখা উচিত, যার যতটুকু সক্ষমতা ততটুকু নিয়ে যে যতটুকুন করে সেখানে একটা ভালো সুযোগ তৈরি করে দেওয়া উচিত। আর নারী আরও স্বাবলম্বী হতে পারবে যদি ওই যে ডে কেয়ার সার্ভিসের কথা আপা বলছিলেন,
এটা কিন্তু নারীর লাগবে, সেটা কর্মক্ষেত্রে শুধু না, নারী যদি কাজ নাও করে বাইরে, হয়তো যদি সুযোগ না থাকে, ইন দ্যাট কেস তাকে কিন্তু রিল্যাক্স করার কিছু সময়ও কিন্তু দিতে হবে। প্রয়োজন হয়। একটা কারণ সেও তো মানুষ, সে তো মানে একদম। ইট পাথরে গড়া কোনো মূর্তি একদম। নয়। এবং একদম। এক্ষেত্রে আমরা যখন শিশুদের নিয়ে কাজ করি, এটা আমরা দেখি যখন কোনো মা 24 আওয়ার্স একটা তার সন্তানের সাথে থাকে, তখন তার মধ্যে একটা ক্র্যাঙ্কিনেস আসে, তখন সে কিন্তু দে লুক ডিফারেন্ট, তাদের Right, তাদের ওই যে সজীবতা সেটা চলে যায়। যায়। একটুখানি নিজে গুছিয়ে থাকবেন, কোনো কোনো মা সেটাও পারে না। আমি আমার এক কলিগকেই দেখেছি যে তার 2 কন্যা, তিনি উল্টো জামা পরে চলে এসেছেন তার দ্বিতীয় সন্তানটি হওয়ার পরে। এতটাই তিনি আসলে মানে হয় না যে স্ট্রেসড, যে তিনি অফিসের মতো জায়গায় উল্টো জামা চলে এসেছেন, এবং একদিন না, এটা তিনি 2 দিন 3 দিন করেছেন, জুতো উল্টো পাল্টা পরে এসেছেন। তার মানে কতখানি আসলে স্ট্রেসড। এই জায়গায় আসলে ভাগাভাগিটা হওয়া উচিত আমাদের। খুব ভালো লাগছে আপা, একদম অনেক বন্ধুরা যুক্ত হচ্ছে, শুনতে পারবো না সবাইকে। নাসিমা আজিম খালামণি যুক্ত হয়েছেন, রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছেন। এর মধ্যে আমি একটু আপার কাছে শুনি, হাসিনা আপার কাছে, যে হাসিনা আপা এই যে অধিকারের কথা আমরা বলছি, অধিকার তো নানা রকমের হয়, কিন্তু তবু মানুষ হিসেবে তোমার কাছে কি মনে হয় যে তুমি মানুষ হিসেবে তোমার যেই অধিকার, তোমার চাওয়া পাওয়া, ভিতর থেকে ভালো লাগাটা, সেটা কতখানি অনুভব করো এই বয়সে এসে? হাসিনা আপু, ও হাসিনা আপুর বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমরা একটু খুকু আপার কাছে শুনি, যে খুকু আপা এই যে মানে সেই একই প্রশ্নটাই আমি খুকু আপার কাছে করব, যে মানুষ হিসেবে নিজের ভালো লাগার জায়গাটা, যে হ্যাঁ আমি এই জায়গাটা আমি অর্জন করতে পেরেছি, এটাই আমার পাওয়া পৃথিবীতে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সবাইকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মানুষ হিসেবে আসলে আমি যদি বলি যে নারী পুরুষের তো বৈষম্য আছেই, সেটা অধিকার দিয়ে বা নিজেদের যোগ্যতা বলে অর্জন করাটা খুব টাফ এখনকার সমাজে, যে যতই আমরা আধুনিক হই। কিন্তু মানুষ হিসেবে বলবো যে হ্যাঁ আমি পেরেছি, বা আমি যে জায়গায় আছি আমার অধিকারটুকু যেটুকু অর্জন করতে পেরেছি, এটা অনেকটা কষ্টই হয়েছে, ফ্যামিলি থেকেও যুদ্ধ করতে হয়েছে। তারপরে কর্মক্ষেত্রে এখন যেহেতু জব করি, সেখানেও পুরুষদের সাথেই সারাক্ষণ জব করে নিজের যোগ্যতা, নিজের কর্মক্ষম দেখাতে হয়েছে। প্রথম দিকে হয়তো আমাকে সেরকম কাজ দিত না, এরকমও পরিস্থিতি গিয়েছে যে আমাকে কোনো কাজ দেওয়া হতো না, যে আমি পারবো না। কিন্তু যখন নিজের যোগ্যতা দেখাইছি, সবকিছু নিজে করতে পেরেছি, এখন কিন্তু তারা নিজেরাই বলে যে না আসলেই যে জাফরিন আপা তো আসলেই কাজে খুব কর্মক্ষম, মানে খুব যোগ্যতা। এইটা যখন শুনি তখন খুব ভালো লাগে যে হ্যাঁ আমরা নারীরা কিন্তু চেষ্টা করলে পারি। আমাদের কষ্ট হয়, সন্তানদের লালন পালন করে অফিসে যেতে হয়, সংসারের কাজ করতে হয়, প্রচুর কষ্ট হয়। এটার জন্য আমরা কোনো সিম্প্যাথি পাই না। আমাদের অফিসার বা আমাদের কোনো সরকারি ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কোনো সুযোগ দেয় না যে হ্যাঁ আপনি বাচ্চাদের স্কুলে রেখে আসতেছেন, বাচ্চাকে বাসায় রেখে আসতেছেন, ঠিক আছে আপনি একটু লেট করে আসেন বা একটু দেরি করে আসেন, কিন্তু কাজটা করেন জাস্ট টাইম। এইটুকু ছাড় কিন্তু আমাদের দেওয়া হয় না। আমাদের কিন্তু ঠিকই কোনো কোনো ক্ষেত্রে খুকু আপা এরকমও হয় যে যখন নারীর হয়তো একটু রিলিফ দরকার, তখনই তাকে আরো বেশি চাপিয়ে দেওয়া হয়, এরকমও হয়। আরো বেশি চাপ দেওয়া হয়। তবু তখন এসবের যে মধ্যে mental- খুকু আপা আমরা এগিয়ে যেতে পারছি, অনেক পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি এমন সব আমাদের কথা, আমাদের গল্পগুলোই হয়তো সমাজে পরিবর্তন আনবে। পার্টি না, একদমই না, এটা কিন্তু বুঝতে হবে। একদমই না। এবং কখনো আমরা ভাবি কি আসলে তা না। অনেক ধন্যবাদ। একদম শেষে চলে এসেছি, মৌলি আপুর কাছ থেকে লাস্ট নোট শুনবো। সন্তান হিসেবে আপনি একজন হুমায়ুন আজাদ, তার সন্তান, এবং সেভাবে গড়ে উঠেছেন। এই যে ভিতরে একটা ভালো লাগা, সেটা তো মানুষ হিসেবে আপনাকে গড়ে তুলতে অনেক বেশি সাহায্য করেছে। সো সেই ভাবনার ভালো লাগা দিয়ে আজকে শেষ করব। হ্যাঁ সেটাই, সেটা হচ্ছে যে আমি যদি তার মেয়ে না হতাম, তাহলে আমি মনে হয় আমি এত বেশি আত্মবিশ্বাসী হতাম এবং এত বেশি সিদ্ধান্ত আমার, যেটা আমি কথা সবসময় বলি, আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার লাইফের কোনো ডিসিশন আর কেউ নেয়নি। তারপর থেকে সব ডিসিশন আমি নিয়ে গেছি, ভুল হয়েছে ঠিক হয়েছে আমি নিজে নিয়েছি, এবং আমার ভুল ডিসিশনের জন্য আমার মধ্যে কোনো কষ্ট নেই, কারণ ডিসিশন আমারই। এটা একটা তার মেয়ে হিসাবে। আরেকটা এটা বলে দিচ্ছি যে সুযোগ, যেহেতু এটা নারী আর পুরুষ আর ভাগ করছি না, অনুষ্ঠানের শেষ যেহেতু, সুযোগটা দরকার নারী পুরুষ সবারই। আপা যে সুযোগের কথা ধরলেন, যেমন আজকে আমরা নেক্সাস টিভিতে আমরা এই কয়েকজন সুযোগ পেয়েছি দেখে আজকে বলতে পারছি অনেক কথা।
মনের তাই না? কথাগুলো। অনেক এবং- আমরা অনেক নারীও কিন্তু সুযোগ পাই না, অনেক ভালো ভালো পুরুষ নিশ্চয়ই আমাদের চেয়েও ভালো বলতে পারতো অনেক হ্যাঁ, নারী, হ্যাঁ। তারা সুযোগ পায়নি এখানে। ঠিক। সুতরাং সুযোগ কিন্তু এই যে দিতে হবে। সুযোগের কথা বলছেন আপা, সেটাই কিন্তু আসলে অনেক সময় নিজেকেই বুঝে নিজেরটা করে নিতে হয়। খুব ভালো লাগলো, দারুণ সব উদাহরণ উঠে এসেছে আজকে, যেটা কিনা আমাদের সামনের পথকে হয়তো আরো সহজ করবে, আলো দেখাবে। আবার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, সবার প্রতি অনেক ভালোবাসা। দর্শক ঠিক তাই, ওই যে উদাহরণ, যে সমাজে তেমনই উদাহরণ তৈরি করতে হবে যেখানে নারী পুরুষ নয়, বরং মানুষ হিসেবে মানবিক একটা পৃথিবী আমরা গড়ে তুলব, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।